জি, শুনতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। জি, সাইমন স্যার আসছেন তাই না? আসসালামু আলাইকুম। ওকে, আমরা ঠিক 9:30 শুরু করব। তার আগে আমরা একটু পরিচয় হয়ে নেই, আপনারা কে কোথা থেকে জয়েন করেছেন এবং জিটি কোর্সটি করতে চাচ্ছেন নাকি একাডেমিক কোর্সটি করতে চাচ্ছেন, এই বিষয়ে নিয়ে আমরা একটু আলোচনা করতে থাকি। এর মধ্যে সবাই জয়েন করুক, ইনশাল্লাহ আমরা যথাসময়ে শুরু করে দিই। সাইমন স্যার, আপনি একটু তাহলে আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে একটু ওয়েলকাম এভরিওয়ান। কে কোথা থেকে জয়েন করেছে আর কোন কোর্সটি করতে চাচ্ছে? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি রাকিবুল ইসলাম চাঁদপুর থেকে জয়েন করছি। রাকিবুল ইসলাম, রংপুর? চাঁদপুর। চাঁদপুর। জি। ইংলিশের দেশের মানুষ। ইংলিশের দেশের মানুষ কোন দেশে যেতে চান? আইএলটিএস করে কোথায় যাবেন? ইউরোপ কান্ট্রি গুলোতে যাওয়ার ইচ্ছে। আচ্ছা, আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড? আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, আমি পলিটিক্যাল সায়েন্স থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করছি। এখন আইএসডি বিআইসিও থেকে আইটি স্কলারশিপে কোর্সটা কমপ্লিট করছি এবং জাহাঙ্গীরনগরে বর্তমানে পিজিডিআইটি কোর্স করতেছি। আচ্ছা, দ্যাটস গ্রেট। তাহলে এখন আইটির উপরে মাস্টার্স করতে চাচ্ছি, সেজন্য আর কি মূলত আইটিএস এর কোর্সটা। তাহলে স্টাডি ভিসায় মাস্টার্স করতে যাবেন, ইউরোপের কোন কান্ট্রিতে ঢুকতে চাচ্ছেন, তাই তো? জি জি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ রাকিব ভাই ফ্রম চাঁদপুর। ওকে, দেন we have some other participants here. Abdullah Al Saber ভাই, শুনতে পাচ্ছেন? আব্দুল্লাহ আল সাবের ভাই, আনমিউট করে কথা বলতে হবে। আপনারা মিউট আছেন, হ্যাঁ সবাই? আচ্ছা, মেহেদী হাসান ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, মেহেদী হাসান ভাই ফাইন্যান্স এন্ড ব্যাংকিং এ বিবিএমবি। আচ্ছা, এখন কথা বলতে পারেন। হ্যাঁ, কথা বললে ইন্টারাকশনটা ভালো হয়। মেহেদী ভাই, কোন দেশে যেতে চান, কোন প্রোগ্রামে মাস্টার্স এর জন্য? মেহেদী হাসান ভাই শুনতে পাচ্ছেন? সরি, মাইক্রোফোন নাই। আচ্ছা, কানাডাতে স্টুডেন্ট ভিসা যাবেন তো নাকি? কানাডাতে তো এখন ভিসা হচ্ছে না ভাই। ইয়েস, ওকে, কানাডায় ভিসা মোটামুটি অফ বলা যায়। আচ্ছা, কানাডার ভিসার রেশিও বলা যায় মাত্র 2% এখন, খুব রেস্ট্রিক্টেড করে দিছে। আচ্ছা, কান্ট্রি চয়েস চেঞ্জ করতে হবে। হ্যাঁ, দেখা গেল একটা কান্ট্রি চয়েস করছেন, ওই কান্ট্রি হইলো না। কিছু কিছু কান্ট্রি আছে মিস যায় না। ইউরোপের কিছু কান্ট্রি আছে যেখানে 100% ভিসার ইস্যু আছে, 100% বলা যায়। হ্যাঁ, আল্লাহ চাইলে কোনো প্রবলেম নাই। ইউরোপের কিছু কান্ট্রি আছে, কিন্তু কানাডাতে বর্তমানে হচ্ছে না বললেই চলে। ঠিক আছে। আচ্ছা, আব্দুল্লাহ সাবের ভাই আছেন? আচ্ছা, আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি, আমি শুক্রবার থেকে জয়েন করছি। আমি সিভিল ইঞ্জিনিয়ার। বুঝিনি, একটু আরেকবার বলেন ভাই। হ্যাঁ, আমি সিভিল ইঞ্জিনিয়ার। সিভিল ইঞ্জিনিয়ারিং শেষ করছেন কবে, কোত্থেকে? আমি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি থেকে 2009 সালে গ্রাজুয়েশন করছি। ও আচ্ছা, আমি স্কিল মাইগ্রেশনের জন্য চেষ্টা করব আর কি, অস্ট্রেলিয়া। স্কিল মাইগ্রেশনের জন্য কোন কান্ট্রি যাচ্ছেন? অস্ট্রেলিয়া? জি জি। তাহলে আপনি হচ্ছে জেনারেল ট্রেনিং আইএলটিএস আপনার? জি। ওকে, তাহলে সাবের ভাই আমাদের জেনারেল ট্রেনিং ক্যান্ডিডেট। তারপরে আমরা ওয়ান বাই ওয়ান যাই। বড়লোক মানুষ, বাহ, আপনি তো এমনিই বড়লোক, বিদেশে কি করবেন? বড়লোক মানুষ জয়েন করেছেন আমাদের সাথে। বড়লোক মানুষ একটু আনমিউট করেন। আসসালামু আলাইকুম।
শোনা যাচ্ছে না কিন্তু জি আমি ইয়াতে আমার ব্যাচেলর করার জন্য খুব আস্তে স্পিকারটা ঠিক করো। ওকে বড় লোক মানুষ লেফট। আচ্ছা আজীব নাম। ওকে তারপরে ম্যাথস উইথ মাহিদুল ইসলাম। ম্যাথস উইথ মাহিদুল ইসলাম ভাই শুনতে পাচ্ছেন? আমরা একটা আনমিউট করে একটু পরিচয় পরিচিতি পর্বটা কন্ডাক্ট করি কিছুক্ষণ। হ্যাঁ, বাই দিস টাইম লেট দ্য আদার জয়েন, এরপর আমরা মেইন সেশনে চলে যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, যে কেউ আপনার, আমি আর নাম বললে যে সবাই হয়তো কানেক্ট করতে পারছেন না, যে কেউ আনমিউট করে আপনার পরিচয়টা দিতে পারেন। পরিচয় দেন, কোথায় যাবেন, আমরা একটা ডিসকাশন করি, অনেক ইনফরমেশন আমরা শেয়ার করতে পারবো। হ্যাঁ, আচ্ছা রাজ ব্লগস আছেন, তারপরে আব্দুল হান্নান ভাই আছেন। হ্যাঁ, আপনারা যে কেউ আনমিউট করে। হ্যাঁ ভাই, আমি একটু কথা বলবো। আসলে আমি আইএলস দিচ্ছিলাম, but unfortunately I got say 5 out of when my desired score is 7. I also would like to move in Australia as like civil engineering migrants. একজনের লাস্ট স্টেপ বললো ওনার সেম as like him, so but আমার আসলে ডিজাইন স্কোর আমার সর্বনিম্ন লাগবে 7, বাট আমি একটা জব করি এখানে, আমার অফলাইন কোর্স ইম্পসিবল। আমি অনলাইন কোর্স করছি 2টা, বাট এই জবের মধ্যে বিসাইড দিস মাই জবস আই ট্রাই টু ইমপ্রুভ মাই সেলফ। যাই হোক, আমার একটু, আমি গত মাসে দিছিলাম, এখন কম্পিউটার বেসড, সো মানে এতটা আসে নাই। তো এখন আমাকে একটু কাইন্ডলি দিতে পারবেন গাইডলাইন? আমাদের কাজই তো এটা ভাই, আমরা আসি তো এই জন্য আপনাদেরকে গাইড করা, আপনাদেরকে টার্গেট স্কোর দিয়ে দেশ থেকে বের করে দেওয়া। হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব, পারলে আপনাদের সাথে আমরাও বের হয়ে যাবো দেশ থেকে, যত এটাই আমাদের কাজ, তাই না? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সাথে থাকেন ইনশাআল্লাহ। সেশনের পরে আমরা ইন্ডিভিজুয়ালি কথা বলবো, আপনাদের কোশ্চেন নিব, পার্টিকুলারলি কার কোন ডিজায়ার্ড স্কোরের জন্য কি কি দরকার কথা বলবো ইনশাআল্লাহ। প্রাইমারিলি স্পিকিং 7 স্কোরটা কিন্তু বড় একটা স্কোর। হ্যাঁ 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 ভাই, আসলে actually আমাদের as like as per civil engineering migrants in Australia, is depend on the score point is minimum is point is 60, more than 65 is once we can get overall more than 65 we can eligible for it, but it's one kind of minimum points, but it's if up to 10 more 10 is very essential for us. So overall once we get 75 or 80, so it's very suitable for us to get chance of হ্যাঁ, আপনাদের মানে সাবজেক্টের রিকোয়ারমেন্টে পয়েন্টসটা বেশি লাগবে আপনাদের। হ্যাঁ হ্যাঁ, আমার মোটামুটি আমি যেটা হচ্ছে আমার আই হ্যাভ এ লট অফ অ্যাব্রড এক্সপিরিয়েন্স আছে সিভিল ইঞ্জিনিয়ার, সিঙ্গাপুর, ইরাক, and it's my third experience in Bangladesh. Here is the first job in Bangladesh, but আমার 8 বছরের উপর এক্সপিরিয়েন্স আছে। আমি ওখানে 10 পয়েন্ট পাবো, আমি সিঙ্গেল ওখানে 10 পয়েন্ট পাবো, এদিকে আমি আইডিয়া আছি। কিন্তু 6 পাইলে কি 6 পাইলে কোনো পয়েন্ট অ্যাড হয় না সিভিল ইঞ্জিনিয়ারিং মাইগ্রেন্টে। সো যখন আমরা 7 পাবো, যখন 7 পাবো তখন 10 পয়েন্ট অ্যাড হবে। এটা আমাদের জন্য একটু মানে কষ্টকর হলে করতে হবে, বুঝছেন? এখন বিষয় হচ্ছে যে 7 পাওয়ার জন্য যে রিকোয়ারমেন্ট অ্যাজ এ স্টুডেন্ট আপনি ওইটার কত পার্সেন্ট ফুলফিল করতে পারতেছেন? না না, 7 স্টুডেন্ট না, কোর্স করতেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, 7 পাওয়ার জন্য আপনার যে দৌড়, আপনার যে জার্নি, এটার মধ্যে আপনি কতটুকু সময় দিতে পারতেছেন, এটা একটা বিষয়, বুঝছেন? আমি সময় দিতে পারবো ডেইলি 5 ঘন্টা। আমি দেখে জবিতেও জব করি, বাট আমি আমার অফিসিয়াল কাজ তো আমি অফিসেই মানে প্রত্যেকদিন রিডিং লিসেনিং একটা করে শেষ করি অফিসেই, রাইটিং সহ। আচ্ছা, যদি কষ্ট করতে পারেন তাহলে থাকেন, আজকে সেশনটা করেন, তারপরে আপনাকে কিভাবে গাইড করতে হয় ওটা আমি আপনাকে পার্সোনালি বলে দেব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ আব্দুল হান্নান ভাই। অলরেডি এক্সপেরিয়েন্সড আমাদের সাথে একজন আছেন যিনি এক্সাম দিয়েছেন অলরেডি। হ্যাঁ, ওকে। তারপরে হচ্ছে
কে আছেন? ইমরান হাসান জয়েন করেছেন গ্রিন ভিলেজ, খুব চমৎকার চমৎকার কিছু নাম, গ্রিন ভিলেজ সবুজ গ্রাম আছেন আমাদের সাথে। হ্যাঁ, তারপর বড়লোক মানুষ আর জয়েন করে নাই, আপনার বড়লোক মানুষটারই তো দরকার ছিল, কই গেল, জয়েন করে নাই। আচ্ছা, তারপরে আছেন হচ্ছে তারপরে উম্মে নিসা আছেন। আপনারা মানে যারা ইন্টারেস্টেড আনমিউট করে আপনার পরিচয়টা দেন, কোথায় যেতে চাচ্ছেন, কি রিকোয়ারমেন্ট, এগুলো আমি আপনাদের সাথে অ্যাড করে দিব। হ্যাঁ, মেইন সেশন শুরু করব আমরা 1 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ। নীরব বৈরাগী বলতে চাচ্ছেন, বলেন। জি স্যার, আমি বলতে চাচ্ছিলাম আমি আমার ডিপ্লোমা শেষ করছি 2014 সালে, এরপরে আর পড়াশোনা হয়নি, আমি একজন সার্ভিস হোল্ডার। তো আমি জেনারেল থেকে আইএলটিএস দিতে চাচ্ছি, এখন এটা কি সম্ভব বা দেয়া যাবে কিনা? ডিপ্লোমা শেষ করছেন? জি জি, আমি মেডিকেল অ্যাসিস্ট্যান্টের কোর্স করা আর কি। আচ্ছা, জেনারেল ট্রেনিং দিয়ে কি করবেন, কোথায় যাবেন? আমি চাচ্ছিলাম যে বাইরে কোনো জব বা কোনো ওই যে আপনার যেগুলো বলা হয় হেলথ রিলেটেড কোনো ইগুলো আছে, কেয়ার গিভার, যেমন বাইরের দেশগুলোতে। হ্যাঁ 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 হ্যাঁ, পারবেন পারবেন, পারবেন না কেন? মানে এখন দিলে এগুলো পসিবল তো? জেনারেল ট্রেনিং এ আসলে অনেক ফ্লেক্সিবিলিটি আছে, যেটা স্টাডি ভিসায় নাই। হ্যাঁ, স্টাডি ভিসা গ্যাপ ট্যাপটা ঝামেলা করে, জেনারেল ট্রেনিং হলে এটা অসুবিধা নাই। এখন দেখতে হবে যে আপনার এই রিকোয়ারমেন্টে কোন কোন জায়গায় আপনার ভিসা এখন দিচ্ছে, এটা আগে দেখতে হবে। পসিবল এই ক্রাইটেরিয়াতে জিটি দিয়ে ভিসা হয়, তবে আপডেটেড এখন কোথায় কোথায় ভিসা হচ্ছে। যেমন কানাডাতে এই সুযোগগুলো খুব বেশি ছিল, কেয়ার গিভার ভিসা, তারপরে আপনার জেনারেল ট্রেনিং দিয়ে অনেক সেক্টরে লোক নিত ওরা। যে অস্ট্রেলিয়াতেও শুনেছিলাম ওখানে কিছু কেয়ার গিভারের এখন ছিল। অস্ট্রেলিয়াতেই সম্ভাবনা আছে কিছুটা, কিন্তু কানাডাতে এখন আর লোক টোক নিচ্ছে না। তো অস্ট্রেলিয়াতে হতে পারে, দেখতে হবে একটু যে আপনার হচ্ছে কোন সাবজেক্টে আপনার ডিপ্লোমা করা। আমি হচ্ছে মেডিকেল সায়েন্সে করি। মেডিকেল সায়েন্স, তাহলে হসপিটাল রিলেটেড কোন ফিল্ডে আপনার রাইট। ঠিক আছে, তাহলে জিটি আছে আজকে অনেকেই। ঠিক আছে, যারা ভিসা রিলেটেড ইনফরমেশন চাচ্ছেন, আমি পার্সোনালি আপনাদের কি দিয়ে দিব, নাম্বার দিয়ে দিব। আপনারা ভিসা কোন দেশে যাবেন, আপনার প্রোফাইল কি, এটা চেক করে অ্যাসেসমেন্ট করে আমি আপনাদেরকে দিতে পারবো। আপনারা আমাকে পার্সোনালি আমার হোয়াটসঅ্যাপে নক করবেন, ঠিক আছে? আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আইএলটিএস এর সেশন আসতেছি ভাই, তো আমরা আইএলটিএস এর সেশনটা আগে ডিল করি, তারপরে ভিসা, ইমিগ্রেশন, কোন দেশে যাবেন, আপনার প্রোফাইলটা কেমন, এটার জন্য বেস্ট সুইটেবল কান্ট্রি কোনটা, এগুলো ডিসকাশন আমি করব আপনাদের সাথে, ইন্ডিভিজুয়ালি করব। আপাতত এখন আমরা একটু আইএলটিএস এর সাথে থাকি। আচ্ছা, রফিক স্যার কি আসছেন? তাহলে আপনি একটু ইন্ট্রোডাকশনটা করেন, তারপরে আমার সেশনটা দেই। জি শিওর, ওকে, থ্যাংক ইউ। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি এমডি রফিকুল ইসলাম, টিচার এডুকেশন অ্যাডমিনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এই কোর্সে। আমাদের এই কোর্সে মোটামুটি সবাই জানেন, না অনেকেই জানেন, সবাই না, যে আমরা লং পিরিয়ড ধরে আমরা এই প্রসেসটা আপনাদেরকে প্রিপেয়ার করে দিচ্ছি, যাতে আপনারা আইএলটিএস এর ভালো প্রিপারেশন নিতে পারেন। আচ্ছা, আমি চাইবো যে আপনারা স্মুথলি এই কোর্সগুলোতে অ্যাটেন্ড হয়ে আপনাদের লাইফটাকে শাইন করেন আর কি। সো একটাতে করতে গেলে কি কি থাকছে বা আমরা কিভাবে আপনাদেরকে প্রিপেয়ার করাবো, আপনারা কিভাবে বেনিফিটগুলো পেতে পারেন, সেগুলো নিয়ে একটু কথা বলি। তার আগে একটু ইনফরমেশন দিই, সেটি হচ্ছে যে আজকের ওরিয়েন্টেশন ক্লাসটি হচ্ছে আমাদের ফার্স্ট সেশনে। আজকে আমাদের সাথে আছেন সাইমন ওবি স্যার, যিনি আইএলটিএস 8। তিনি আমাদেরকে একটু দেখাবেন যে আমাদের যে আইএলটিএস এর যে 4টি মডিউল আছে, সেই 4টি মডিউলে আমাদেরকে যে কোনো একটা মডিউলের উপরে 15 থেকে 20 মিনিট একটা ক্লাস নেবেন, যে কিভাবে এই প্রবলেমগুলোকে সলভ করতে হয়। আর সেকেন্ড সেশনে আমি আপনাদেরকে হেল্প করব যে কিভাবে আপনারা অ্যাডমিশনটা নেবেন, এবং এখানে কোর্স ফিগুলো কোনটা আমি এখন একটু বলবো, তারপর পরে আরেকটু বলে দিব, এবং অ্যাডমিশন প্রসেসটা সেকেন্ড সেশনে করবো। আর থার্ড সেশনে আপনাদের যত প্রকার কোশ্চেন থাকবে, ইমিগ্রেশন সহ আপনাদের অ্যাডমিশন বা যে কোনো বিষয়ে যদি কোনো কোশ্চেন থাকে, কোর্স বিষয়ে কোশ্চেন থাকে, আপনারা থার্ড সেশনে করবেন। তো সব মিলে আমাদের 1 ঘন্টা থেকে 1 ঘন্টার একটা সেশন হবে। সো এইটা, আর আজকে যে কোর্সটি আমরা করতেছি সেটি আপনাদের জন্য কেন গোল্ডেন অপরচুনিটি, সেটি হচ্ছে যে আগে আইএলটিএস স্কোর পরে ফি,
শুধুমাত্র আগে আমাদের রেগুলার কোর্স মানে অ্যাডমিশন ফি আমাদের থাকে, যেমন স্কুল কলেজে যেমন অ্যাডমিশন করার সময় আমাদের অ্যাডমিশন ফি থাকে, তারপরে মাসে মাসে একটা বেতন থাকে, ঠিক আমাদের এখানেও আমাদের একটা অ্যাডমিশন ফি থাকে, তারপরে হচ্ছে কোর্সের শেষে আমাদেরকে দিতে হবে, সেটি হচ্ছে কোর্স ফিটা। সো আমাদের রেগুলার ফি হচ্ছে 1500 টাকা, বাট ঈদের কারণে আমরা ঈদের আগেও দিয়েছি, এবং এটি হচ্ছে লাস্ট অফার যে 999 টাকায় এই বিগ জার্নিটা আমাদের সাথে শুরু করতে পারছেন। আপনাদের সাথে আমাদের আরো টিচার থাকবেন, ইফতেখার স্যার থাকবেন, দিলরুবা ম্যাম থাকবেন, তারপরে হচ্ছে আমাদের যে কোর্সগুলো করব সেগুলো হচ্ছে আমি একটু দেখাই, সেটি হচ্ছে আপনাদেরকে একটু রুটিনটা আমি বলে দিই, অনেকেই কোশ্চিন থাকে যে এটার উপরে, তারপরে আমরা দেখবো কোর্স ফিটা নিয়ে। সো ক্লাস রুটিনটা আমাদের কিভাবে ডিজাইন করা সেটা আমি আপনাদেরকে বলে দিই। এখন যে ক্লাসগুলো হবে সেটা 9টা 30 থেকে 11টার মধ্যে ক্লাসগুলো হবে, আর সপ্তাহে ক্লাসগুলো হবে হচ্ছে 5 দিন। আমাদের মেন আইএলটিএস এর কোর্স যারা বই কিনেছেন বা জানেন আগে থেকে, তারা জানেন যে 4টা মডিউল আমাদের পরীক্ষা দিতে হয়, লিসনিং মডিউল, রিডিং, রাইটিং এবং স্পিকিং। সো এই 4টা মডিউলের উপর আপনাদের আমরা যে প্রিপারেশন দেই, আগে হয়তো আমরা এখন শুরু করবো লিসনিং দিয়ে, তারপরে রিডিং শুরু হবে, তারপর রাইটিং, তারপর স্পিকিং। সো এই মডিউলগুলোর 3 দিন করে সপ্তাহে ক্লাস হয়। 3 দিন করে সপ্তাহে ক্লাস হলে পরে 8টা ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে রিডিং শুরু হবে, এইভাবে হবে। আর অতিরিক্ত আমরা কিছু অফার বা বলতে পারেন আপনাদেরকে, যাদের বেসিকটা অনেক দুর্বল থাকে তাদের জন্য আমরা এক্সট্রা ভাবে কিছু কাজ করে থাকি, যেমন যাদের ভোকাবুলারিতে সমস্যা আছে আমরা ভোকাবুলারি গুলো পরীক্ষা নেই, এবং যাদের গ্রামারের সমস্যা আছে গ্রামার গুলো করাই। এরপরে যদি কারো সমস্যা থাকে তাদের প্র্যাকটিস ক্লাস করানো হয়। মক টেস্ট তো সবারই ওভারঅল হবে। মক টেস্ট আমাদের এখানে 2 প্রকারের হয় থাকে, একটা ক্লাস মক টেস্ট আর একটা হচ্ছে ফাইনাল মক টেস্টের মতো করে ফুল মক টেস্ট একটা থাকে। সো এইভাবে আপনাদেরকে আমরা প্রিপেয়ার করব, এবং আমরা যখন বলে দিব যে আপনি হয়তো 7 চাচ্ছেন স্কোর, বা আমরা যখন বলে দেবো ভাই আপনি এখন পরীক্ষা দিলে 7 পাবেন, তখন আপনি রেজিস্ট্রেশন করে আপনি পরীক্ষাটা দিবেন। যে কোনো জায়গাতে দিতে পারেন, আইডিবিতে দিতে পারেন, বা ব্রিটিশ কাউন্সিলে যে কোনো একটা এজেন্সির আন্ডারে আপনার পরীক্ষাটা দিয়ে দিতে পারেন। সো এটি হচ্ছে আপনাদের, তাহলে আপনাদের আমি যেটা বলে দিলাম সেটি হচ্ছে কখন ক্লাসটা হয় আমাদের, এবং কখন আপনারা কয়দিন ক্লাসটা হবে সেটা আমি বলে দিলাম, এবং হচ্ছে 4টা মডিউলে কয়টা করে ক্লাস পাচ্ছে সেইটা, এবং প্র্যাকটিস ক্লাসগুলো আমাদের কন্টিনিউস, যখন পর্যন্ত আপনার স্কোর না আসবে ততক্ষণ পর্যন্ত এই যে ক্লাস মক টেস্ট এবং প্র্যাকটিস ক্লাসগুলো চলবে। তার সাথে ভোকাবুলারি গুলো চলতে থাকবে, স্পিকিং এর গ্রুপ আছে এক্সট্রা ভাবে, সেগুলো আমাদের চলতে থাকবে, এবং গ্রামার ক্লাসটাও আপনারা পাবেন 10টার মতো। সো এটা পাচ্ছেন শুধুমাত্র, আমি আরেকটু বলে দিই, সেটি হচ্ছে এই কোর্সটা আপনাদের 2.5 অর্থাৎ 2.5 মাসের একটা কোর্স। এটা হচ্ছে মিনিমাম একটা কোর্সের টাইম ডিউরেশন আর কি। এরপরও যাদের এক্সট্রা টাইম লাগবে তারা তো অবশ্যই আমাদের প্র্যাকটিস গ্রুপে থাকবেন, এবং যতক্ষণ পর্যন্ত আপনাদের স্কোর না আসতেছে ততক্ষণ পর্যন্তই কন্টিনিউ করবেন। আর এখানে যে স্কোর গুলো দেখানো আছে, স্কোর অনুযায়ী কোর্স ফি, অর্থাৎ আপনাদের এখন যারা অ্যাডমিশন আজ থেকেই নিয়েছেন অনেকে, সো আপনারা যারা অ্যাডমিশন নেবেন তাদের একটা টার্গেট সেট করতে হবে যে আমি কোন স্কোরটা নিতে চাই, সেই অনুযায়ী আপনারা ফর্মটা ফিল আপ করবেন, আমরা তাহলে আপনাকে সেই অনুযায়ী আপনাকে প্রিপেয়ার করতে হেল্প করবো। সো যাদের 5.0 থেকে 6.0 মধ্যে স্কোর টার্গেট করবেন তাদের কোর্স ফিটা হবে 3000, যাদের 6.5 থেকে 7.5 এর মধ্যে স্কোর টার্গেট করবেন তাদের ক্ষেত্রে কোর্স ফিটা হবে 4000, এবং 8 থেকে 9 পর্যন্ত হচ্ছে 5000। এটা কিন্তু অ্যাডমিশন ফি বাদে, হ্যাঁ অ্যাডমিশন ফি আলাদা আর হচ্ছে কোর্স ফিটা আলাদা। কোর্স ফিটা আপনারা কখন দেবেন? যখন আপনি ব্রিটিশ কাউন্সিল বা আইডিবিতে ফাইনাল পরীক্ষা দিয়ে রেজাল্ট পাবেন, তারপরে আপনারা পরীক্ষার তখন আপনারা ফিটা আমাকে দিয়ে দেবেন। সো এটি হচ্ছে আমাদের কোর্স ফি, কোর্সের ডিউরেশন এবং ক্লাস রুটিন। আপনাদের আশা করা যায় যে এই বিষয়ে আপনারা ক্লিয়ার হয়েছে। আজকে যারা জয়েন করেছেন তাদেরকে আমি একটু অফারটা দিয়েই স্যারের কাছে যেতে চাই, এরপর আমরা স্যারের একটা ক্লাস করব। সত্য কথা যে আপনারা অনেকে অনেক জায়গাতে প্রিপারেশন নিয়ে থাকেন, সেটা ক্ষেত্রে যেটা দেখা যায় যে একটা নির্দিষ্ট কোর্সের পরে আপনাদের দায়িত্ব আর কেউ নিতে চায় না। তার মানে হচ্ছে দায়িত্বটা এইরকম যে কেউ অফার করলো যে ভাই আমি 30টা ক্লাস নিব বা 40টা ক্লাস নিব, এইটা হচ্ছে 2 থেকে 2.5 মাসের একটা কোর্স, এরপরে আর আপনার সাথে তাদের রিলেশনটা নাই, অর্থাৎ 30টা ক্লাস শেষ, আপনার সাথে সম্পর্কটাও শেষ।
স্কোর পর্যন্ত তারা আর অফার করতেছে না। তো আমরা সেই জায়গা থেকেই একটু আলাদা হয়েছি যে না, আপনাদেরকে মাঝ পথে নিয়ে এসে ছেড়ে দেওয়াটা ঠিক হবে না, আপনাদের সাথে থাকা উচিত। আরেকটু বেশি সময় লাগে না, মানে প্র্যাকটিস ক্লাস মক টেস্ট গুলো কয়েকদিন প্র্যাকটিস করলে মোটামুটি অনেকের জন্য ভালো স্কোর চলে আসে। বাট 2 থেকে আড়াই মাসে যারা ইংরেজি মিডিয়াম ইংরেজি ভার্সনের স্টুডেন্ট তাদের জন্য 1 থেকে 1.5 মাস এনাফ। বাট যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট তাদের জন্য একটু করে সময় বেশি লাগে। তো সেই লাগাটা যেন আপনাদের আতঙ্কের বিষয় না হয় বা ভীতির কারণ না হয়, সেই কারণে আমরা এই ধরনের একটা কোর্স আপনাদের জন্যই, আপনাদের স্বার্থেই আমরা চালু করেছি। এখন নেবেন কিনা এটা আপনাদের বিষয়। এখন এছাড়াও আমরা এডিশনালি যারা বেশি বেসিকটা আপনাদের বিশেষ করে দুর্বলতা আছে, এই ক্ষেত্রে আমরা যেটা করেছি সেটি হচ্ছে আপনাদের জন্য আমরা স্পেশাল একটা গ্রামার ক্লাস রেখেছি। এটা আইএলটিএস এর রিলেটেড, এটার উপর আপনাদের পরীক্ষা হবে না, বাট এটা কিন্তু আপনাদের লাগবে। এখানে কিন্তু বলে দেওয়া আছে, হ্যাঁ, ব্যান্ড ডিসক্রিপশনে আপনাদের বলে দেওয়া আছে যে গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসিটা আপনাদের লাগবে। বাট আপনাদের, এবং এখানে আরেকটা জিনিস বলা আছে কি, লেক্সিক্যাল রিসোর্স, মানে ভোকাবুলারিটাও আপনাদের লাগবে। আর এগুলো হচ্ছে এক্সট্রা দক্ষতা। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব আপনাদেরকে, যে আমরা আপনাদেরকে গ্রামারটাও শিখাবো। সো এই গ্রামারটার জন্য আপনাদের আলাদা কোর্স ফি হচ্ছে 2500 টাকা। বাট আজকে যারা অ্যাডমিশন নেবেন তাদের জন্য এই কোর্সটি ফ্রি থাকবে, এবং আপনাদেরকে প্র্যাকটিস ক্লাসগুলো যেটা থাকবে সেটার জন্য আমাদের কোর্স ফি হলো 4000 টাকা। বাট আজকে যারা অ্যাডমিশন নেবেন তাদের জন্য এই কোর্স ফিটাও একদম ফ্রি থাকবে, অর্থাৎ প্র্যাকটিস ক্লাস করতে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনাদের স্কোর না আসতেছে। আর যাদের ভোকাবুলারিতে খুবই দুর্বলতা, রিডিং করে বুঝতে পারেন না, তাদের জন্য এক্সট্রা ভাবে একটা ক্লাস হয়, ভোকাবুলারির উপর টেস্ট অর্থাৎ পরীক্ষা হয়। সেই পরীক্ষাগুলো দেওয়ার জন্য আমাদের কোর্স ফি হচ্ছে 2500 টাকা। বাট এটিও আজকে আপনাদের জন্য ফ্রি থাকবে যারা আজকে অ্যাডমিশন নেবেন। লিসেনিং এও অনেকের প্রবলেম থাকে, শুনে বুঝতে পারেন না, শুনতেছেন কিছু বুঝতেছেন কিছু বুঝতেছেন না, এরকম হয়। এদের জন্য আমরা কিছু এক্সট্রা অ্যাক্টিভিটি করি, সেটা হচ্ছে আমাদের কিছু ডকুমেন্টারি আমরা দেখাই, স্ক্রিপ্ট রাইটিং করাই। তো এগুলোর জন্য আমাদের কোর্স ফি থাকে হচ্ছে 2500 টাকা। বাট আজকে অ্যাডমিশন নিলে এটাও ফ্রি থাকছে। লাস্ট অন সেটি হচ্ছে স্পিকিং। স্পিকিং এর ক্ষেত্রে আমাদের অ্যাপস আছে, আমাদের স্পিকিং আড্ডা নামে একটা গ্রুপ আছে, তার ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে, সেখানে অ্যাড হতে পারবেন। 1-to-1 সেশন তো থাকবেই, ক্লাস তো টিচারের সাথে করবেনই। সব মিলে এটাতে এক্সট্রা ভাবে 2500 টাকা কোর্স ফি। যদি এই সমস্ত সবগুলোতে থাকতে চান তাহলে 2500 টাকা লাগে। বাট আজকে যারা অ্যাডমিশন নেবেন তাদের জন্য এটা অ্যাবসলিউটলি ফ্রি থাকছে। সো এই ফ্রি সবগুলো যদি হিসাব করি তাহলে মোটামুটি 14000 টাকার কোর্স আমি অলরেডি আপনাদেরকে মেইন কোর্স বাদই দিয়ে দিয়েছি। সবকিছু যদি ধরি প্রায় 20000 টাকার কোর্স আপনারা শুরু করতে পারছেন 999 টাকা দিয়ে। সো এইটি মনে করি যে আপনাদের জন্য একটু আমাদের কেন স্কোর ফি, যে আপনাদের জন্য একটু যেন আমরা বেশি দায়িত্ব নিই, আমরাও যেন একটু আটকা থাকি আপনাদের কাছে, যে আপনারা পাস করলে ভালো স্কুল পেলেই যেন আপনারা ফি দেন। আর আপনাদেরকে আমরা একটু সিরিয়াসনেস নিয়ে আসার জন্যই আমরা একটা অ্যাডমিশন ফি প্রসেস রেখেছি। সো আশা করে চাই আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের বেনিফিট গুলোই আসলে সর্বোচ্চ বেশি। সো আমি আশা করি যে আপনাদের পথটা অত্যন্ত মসৃণ হবে। আরেকটা জিনিস বলতে চাই, সেটি হচ্ছে যে এই কোর্সগুলো পাশাপাশি আমরা করব হচ্ছে 2 দিন করে, সপ্তাহে 2 দিন। আপনারা যে একটু আগে আমি রুটিন দেখালাম, সেই রুটিনে যে এখন যে অফার গুলো আমরা দিলাম সেটি হচ্ছে এই যে সানডে বা টুইসডেতে এই যে এক্সট্রা যে আমরা আপনাদের ক্লাসগুলো দিচ্ছি বা অ্যাক্টিভিটি গুলো দিচ্ছি, সেগুলো হচ্ছে সপ্তাহে আলাদাভাবে ক্লাস হয় 2 দিন। আর হচ্ছে আইএলটিএস এর মেইন মডিউলের উপরে ক্লাস হয় 3 দিন। সো এই কোর্সগুলো করলে আপনাদের আর কোনো এক্সট্রা কোনো কোর্স করতে হবে না। আশা করা যায় যে এর মধ্যে আপনাদের সকল কিছুই এর মধ্যে ইনভলভ হয়ে যাবে, এবং আপনাদের আর কোথাও যেতে হবে না, টেনশনও করতে হবে না যে আমার কোর্স শেষ হয়ে গেল, এরপর কিভাবে আবার প্রিপারেশন নিব, মক টেস্ট কোথায় দিতে যাব, এগুলো নিয়ে আপনাদেরকে আর টেনশন করতে হবে না। সো আমি আশা করি যে আমাদের প্ল্যানটা সম্পর্কে আপনাদের ক্লিয়ার হয়েছে। আমরা এখন যাবো হচ্ছে সাইমন অবি স্যারের কাছে। আমরা সেখানে একটু দেখবো যে এই সমস্ত যে লিসেনিং, রিডিং, রাইটিং এবং স্পিকিং, এই 4টি যে মডিউল আমাদের আছে, এই 4টি মডিউলে যে কোনো একটা স্যার আজকে আমাদেরকে একটু দেখাবেন যে কিভাবে আমরা এখান থেকে সলভ পেতে পারি। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন লিসেনিং একটা কোশ্চেন দেওয়া আছে, সেখানে আমরা কিভাবে সলভ পেতে পারি, রিডিং এর একটা সলভ কিভাবে পেতে পারি। তো স্যার আমাদেরকে হেল্প করবেন রাইটিং, তারপর হচ্ছে রিডিং,
এটাও রাইটিং স্পিকিং এর ক্ষেত্রে আমরা কিভাবে হেল্প করতে পারি সেই বিষয়গুলো আমরা সবগুলো আজকে আলোচনা করা হয়তো সম্ভব হবে না, বাট আমি জানি না স্যার আজকে আপনাদেরকে কোন বিষয়ের উপর আজকে আপনাদেরকে একটু সলভ দেওয়ার চেষ্টা করবেন। জাস্ট আমরা একটু দেখে বোঝার চেষ্টা করবো যে আইএলটিএস এর প্রিপারেশনটা কিভাবে নিতে হবে বা কি কি আমাদের জন্য থ্রেট অথবা ভয়ের ব্যাপারটা আছে এবং আমরা সেখানে কি কি টেকনিক অ্যাপ্লাই করে সেখান থেকে আমরা ভালো একটা স্কোর গেইন করতে পারি। তো থ্যাংক ইউ স্যার, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। All right, thank you very much. ওকে স্যার, প্লিজ ক্যারি অন। Now, আইএলটিএস 4টা মডিউলের মধ্যে স্টুডেন্টরা সবচেয়ে বেশি স্ট্রাগল করে যে 2টা মডিউল নিয়ে, সেটা হচ্ছে রিডিং আর রাইটিং। লিসনিং স্পিকিংটা খুব কম স্টুডেন্টই সাফার করে। স্পিকিং এ কিছু স্টুডেন্ট আছে যারা খুব ইন্ট্রোভার্ট টাইপের, তাদের বেশি প্রবলেম হয়, বাট ওভারঅল অন অ্যাভারেজ রিডিংটা ভয় পায় বেশিরভাগ ভালো স্টুডেন্টরা, আর রাইটিংটা ভয় পায় তার চেয়ে ভালো স্টুডেন্ট। হ্যাঁ, মানে বাংলাদেশের অ্যাভারেজ স্টুডেন্টদের মধ্যে রিডিং রাইটিং এর ফোবিয়াটা সবচেয়ে বেশি। সো যেহেতু আজকে একটা ডেমো ক্লাস, সবগুলো মডিউলের ডিটেলস দেখানো সম্ভব না, প্লাস সবগুলো মডিউলকে টাচ করা পসিবল না। আজকে একটা পার্ট আপনাদেরকে দেখাবো যে দিস ইজ আইএলটিএস আর আমরা কিভাবে পড়াই। হ্যাঁ, এটা ছোট্ট একটা ডেমো ক্লাস আপনাদের স্ক্রিন শেয়ার করে আমি দিচ্ছি এখান থেকে। লুক এট দ্য স্ক্রিন। আপনারা একটা পার্ট সলভ করে দেখাবো আমি, হচ্ছে রিডিং থেকে। ঠিক আছে, রিডিং থেকে, রিডিং এর সবচেয়ে কমন যে কোশ্চেন টাইপ যেটা 100% আসে, 100% যে কোশ্চেন টাইপটা প্রত্যেকটা এক্সামেই আসবে, মানে এই কোশ্চেন টাইপটা যদি সলভ করা শিখে যায় কোনো স্টুডেন্ট, তার রিডিং এর টোটাল রিডিং এর 1/4 মোটামুটি 4 ভাগের 1 ভাগ ডান। একটা কোশ্চেন টাইপ যেটার নাম হচ্ছে ট্রু ফলস নট গিভেন। এখন ট্রু ফলস নট গিভেন এর কনসেপ্টটা কি, আইএলটিএস এর প্যাসেজ থেকে এটা কিভাবে সলভ করতে হয় আমি খুব ব্রিফলি এটা আপনাদেরকে আজকে দেখাবো। ফার্স্ট অফ অল এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্যাসেজ 1 নামে একটা ছোট্ট প্যাসেজ দেওয়া আছে, মানে যাতে করে এখানে যারা আছি অনেকেই আছেন নতুন, ভেরি ফার্স্ট টাইম আইএলটিএস এ কখনো তারা অ্যাপিয়ার করেন নাই, আইএলটিএস নিয়ে তাদের কোনো স্টাডি নাই, তারাও যেন বাক্যটা পড়ে বুঝে। এক, দ্বিতীয়ত হচ্ছে যারা আমরা অলরেডি কম বেশি আইএলটিএস এর সাথে কানেক্টেড, তারাও যেন বুঝি যে আমরা ইজি কনটেক্সটের মধ্যেও কিভাবে ভুলটা হয় আমাদের কনসেপ্ট ক্লিয়ার না হওয়ার কারণে। সো আমি 2টা ফোকাস রেখে এই প্যাসেজটা আপনাদের সাথে শেয়ার করছি। ফার্স্ট অফ অল কোশ্চেন টাইপ নাম হচ্ছে ট্রু ফলস নট গিভেন। আপনারা হেডলাইন দেখতে পাচ্ছেন, হোয়াট ইজ ট্রু ফলস নট গিভেন, এটা কি জিনিস? আমরা আমাদের একাডেমিক স্কুল কলেজে ট্রু ফলস নরমালি পড়েছি, ট্রু আর ফলস। ট্রু ফলস হলো কোনো কিছু, কোনো স্টেটমেন্টকে যদি আমরা প্যাসেজের সাথে হুবহু পেয়ে যাই তখন ট্রু বলি, যখন দেখি যারা উল্টা কোনো কথা বলছে তখন ফলস বলি। আইএলটিএস এ এখানে একটা এডিশন আছে, সেটা হচ্ছে নট গিভেন। ট্রু ফলস এর সাথে আইএলটিএস এর নট গিভেন নামে একটা নতুন ফিচার আছে, এবং এইটাই হচ্ছে সবচেয়ে বড় কালপ্রিট, যেটা বেশিরভাগ স্টুডেন্টদের ট্রু ফলস এর মধ্যে ভুল হয় নট গিভেন এর কারণে। এটা আমরা আজকে সলভ করার ট্রাই করব। দেখেন এখানে 7টা কোশ্চেন দেওয়া আছে, প্যাসেজ মাত্র 2.5 লাইন। প্যাসেজটা পড়ে সবাই বাংলা বুঝবেন এমন একটা প্যাসেজ দেওয়া, কোশ্চেন গুলো খুবই সহজ। তো কোশ্চেন পড়ে বলতে হবে প্যাসেজ থেকে তথ্য নিয়ে যে 1 থেকে 7 এর কোন সেন্টেন্সটা, কোন স্টেটমেন্টটা বা কোন কোশ্চেনটা ট্রু, কোনটা ফলস, কোনটা নট গিভেন। আমি একটা প্রথমে স্যাম্পল দেখাই, তারপরে আপনারা একটু সলভ করবেন, তারপরে আমি আবার পুরোটা এক্সপ্লানেশন দিব যাতে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। আসেন, যেমন 1 নম্বর কোশ্চেন যদি পড়ি, মিস্টার হাবিব লিভস ইন কানাডা, এটা প্রথম স্টেটমেন্ট। এখন এই কথাটা সত্যি নাকি মিথ্যা নাকি নট গিভেন, এটা আমরা প্যাসেজ থেকে খুঁজে বের করবো। কারণ প্যাসেজে খুঁজেন তো মিস্টার হাবিব কোথায় থাকে, মিস্টার হাবিবের লিভিং প্লেস নিয়ে কি বলছে। তো এটা পড়ার পরে আপনার কাছে যা মনে হবে, যদি মনে হয় ট্রু ট্রু বলবেন, যদি মনে হয় ফলস ফলস বলবেন, যদি মনে হয় যে এমন কিছু নাই তাহলে নট গিভেন বলবেন। ঠিক আছে, সবাইকে আমি একটু 3 মিনিটের জন্য ছাড়ছি, 3 মিনিটের বেশি কোনোভাবেই লাগবে না। 3 মিনিটের মধ্যে সবাই একা একা ট্রাই করেন তো পড়ে যে আপনার কাছে কোন স্টেটমেন্টটা অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ কি মনে হচ্ছে, ট্রু নাকি ফলস নাকি নট গিভেন। একটু নিজে নিজে ট্রাই করেন। প্রথমটা ফলস। হ্যাঁ, বলার দরকার নাই, সবগুলো একসাথে করে এই যে টেক্সট লিখে দিলে ভালো হবে।
অথবা আপনার নিজের খাতায় লেখেন, আমরা পরে বা ছবি তুলে দিতে পারেন, অথবা আমরা পরে জিজ্ঞেস করে নিব। আপাতত একটা একটা করে সবগুলো একসাথে করে রাখি। 3 মিনিটের মধ্যে আমরা আর কোনো মানে সাউন্ড নিচ্ছি না। হ্যাঁ, সবাই নিজের মতো করে একটু পড়াশোনায় মন দেন। 3 মিনিটস রিডিং। কোন বাংলা যদি না বুঝেন কেউ জিজ্ঞেস করতে পারেন যে এটা বাংলা বুঝতেছি না, এটা বলে দিব। হ্যাঁ, হ্যাঁ, কারোর যদি হয়ে যায়, এই যে এখানে চ্যাট বক্স আছে, এখানে যদি ফোনে জয়েন করেন 3 ডটে ক্লিক করেন, ক্লিক করে দেখেন ওখানে চ্যাটিং কল সম্ভবত একটা অপশন আছে, এখানে আনসারগুলো লিখে দেন। যারা পরে জয়েন করছেন একটু ওয়েট করেন, এই 1-1.5 মিনিটের মতো। আমরা একটা সলভ দিচ্ছি, সবাই একটু ব্যস্ত আছে এই জন্য। তারপরে আমি আপনাদেরকে এক্সপ্লেনেশন দিয়ে দেবো এই এই প্যাসেজ এবং কোশ্চেনের। আর 1 মিনিট সময় নেব। আপনার মাইক্রোফোন মিউট করা আছে। মিউট করলো কি? হ্যাঁ, যাদের বুঝতে প্রবলেম হচ্ছে তারা আমার জন্য ওয়েট করেন। হ্যাঁ, আমি পুরোটা আবার সলভ দিয়ে দিব। যারা বুঝতে পারছেন আনসার দেন, ভুল হলে অসুবিধা নাই, ট্রাই করেন। তবে ভুল সবারই হবে কম বেশি। হ্যাঁ, ট্রু ফলস জিনিসটাই খুব টেকনিক্যাল, খুবই ক্রিটিক্যাল। স্যার আনসার লিখে রাখছি, আপনি কল দিলেই মিলাবো। খাতায় লিখে রাখছি। খাতায় লিখছেন? আচ্ছা, এই যে চ্যাট বক্সে দেওয়া যাচ্ছে না, চ্যাট বক্সে দিতে পারেন। চ্যাট বক্সে ইন কল মেসেজ আছে, ফোনের 3 ডটে যান। লেখা তো স্যার স্লো, এইজন্য এখানে যাই না, খাতায় লিখে রাখছি স্যার। শুনেন আমি বলে দিই, ইন কল মেসেজ একটা অপশন আছে আপনাদের ফোনে, 3 ডট ডট সাইন আছে, ওখানে ক্লিক করেন। ইন কল মেসেজ, ইন কল মেসেজে ক্লিক করে ওখানে মেসেজ লেখা যাবে। আচ্ছা, এই যে নাইম হোসেন ভাই, আপনার আশপাশ থেকে সাউন্ড আসতেছে।
মিউট করে রাখেন। ঠিক আছে, ওকে। আসেন এবার আমরা একটু কালেকটিভলি সলভ করি। দেখেন এখানে প্রথমত যে কোশ্চেনটা সেটা হচ্ছে মিস্টার হাবিব লিখছেন কানাডা। এখন সাবের ভাই লিখছেন, আচ্ছা লেখেন, অসুবিধা নাই। প্রথমত আমাদের খেয়াল করতে হবে যে আচ্ছা প্যাসেজ কি বলতেছে দেখেন। প্যাসেজে বললো প্রথমে যে মিস্টার হাবিব ইজ এ বাংলাদেশি সিটিজেন। মিস্টার হাবিব হচ্ছে বাংলাদেশি একজন নাগরিক, তাই না, মানে তার বাড়ি বাংলাদেশ। আচ্ছা, হি ইজ ভেরি পোলাইট এন্ড জেন্টেল, সে খুব ভদ্র মানুষ, নম্র ভদ্র একটা মানুষ। ইন ব্রেকফাস্ট হি প্রেফারস এগস, ব্রেকফাস্টে সে এগ প্রেফার করে। আচ্ছা, ব্রেকফাস্টে সে এগ প্রেফার করে। হি হ্যাজ গট 3 চিলড্রেন, তার 3টা বাচ্চা আছে। আচ্ছা, দে আর স্কুল গোয়ার্স, তারা স্কুলে যায়। ওকে, এখন আমরা দেখি কোশ্চেনের সাথে মিলাবো। যারা আনসার করছেন অনেকেরই ভুল হয়েছে, অনেক আনসারই ভুল হয়েছে। হ্যাঁ, এবার দেখেন আমি বলে দিচ্ছি। আব্দুল হান্নান ভাই পাঠাইছেন, সাবের ভাই পাঠাইছেন। ঠিক আছে, আপনারা আমার সাথে থাকেন, দেখেন আপনাদের কোনটা কেন ভুল হলো আমি এক্সপ্লেনেশন দিচ্ছি। আর যারা আনসার করেন নাই বা বুঝেন নাই তারা পুরোটাই বুঝবেন। প্রথম কোশ্চেন, হাবিব লিভস ইন কানাডা। আচ্ছা, প্যাসেজে তার লিভিং প্লেস নিয়ে কোনো কথা বলছে কি? কোথায় থাকে? মানে একজনের বাড়ি বাংলাদেশে, ধরেন আপনি বাংলাদেশি মানুষ, আপনি যখন কানাডায় যাবেন তো আপনি কি আর বাংলাদেশি থাকবেন না? আপনার সিটিজেনশিপ তো বাংলাদেশে। হ্যাঁ, আপনি কানাডায় গেছেন, এখন হাবিব সাহেব কোথায় থাকে এটা কিন্তু প্যাসেজে কোথাও বলে নাই। সে বাংলাদেশি সিটিজেন এটা বলছে, সুতরাং যেহেতু বলে নাই, দেওয়া নাই, 1 নাম্বার নট গিভেন। আপনারা কিন্তু আমি এখন একজন মাত্র 1 নাম্বার নট গিভেন লিখছে, বাকিরা ফলস লিখছে। হ্যাঁ, সাবের ভাই লিখছেন নট গিভেন 1 নাম্বারটা। আচ্ছা, এরপরে দেখেন নাম্বার 2। তাহলে 1 নাম্বারটা বুঝতে পারছি সবাই, এটা কেন নট গিভেন? কারণ মিস্টার হাবিবের লিভিং প্লেস, কোথায় থাকে, কোথায় লিভ করে, এটা কিন্তু প্যাসেজ কোথাও বলে নাই। তার বাড়ি বাংলাদেশে এটা বলছে, ঠিক আছে, এই জন্য এটা নট গিভেন। যেহেতু দেওয়া নাই, প্যাসেজে বলে নাই, পাওয়া যায় নাই, এই জন্য নট গিভেন। আচ্ছা, 2 নাম্বার, হাবিব হ্যাজ 2 বয়েজ এন্ড আ গার্ল। এখন প্যাসেজে আমরা কি পেয়েছিলাম তার সন্তান সম্পর্কে? তার 3টা বাচ্চা আছে। এখন 3টা বাচ্চা, কয়টা ছেলে কয়টা মেয়ে? প্যাসেজ কিছু বলছে? 2 আর 1 যোগ করলে 3 হবে, তাই না? ম্যাথমেটিক্সে আপনাদের আনসার হবে ট্রু, তাই না? কিন্তু আমরা কিন্তু প্যাসেজ থেকে তার কয়টা ছেলে কয়টা মেয়ে, প্যাসেজ কোথাও এটা বলছে না, এজন্য নট গিভেন। সেম আগেরটার মতো নট গিভেন। আচ্ছা, 3 নাম্বার, হি টু অফেন মিসবিহেভস উইথ পিপল। এইটা প্যাসেজের সাথে কন্ট্রাডিক্ট করে। প্যাসেজে কিন্তু বলছে সে পোলাইট এবং জেন্টেল, একটা মানুষ পোলাইট এবং জেন্টেল, আবার সেই লোকটা প্রায় মানুষের সাথে খারাপ ব্যবহার করে। একজন পোলাইট মানুষ কখনো কখনো না, মানে প্রায় খারাপ ব্যবহার করে, এটা হইতে পারে না, তাই না? মানে আবার যে প্রায় মানুষের সাথে খারাপ ব্যবহার করে তাকে তো পোলাইট আর জেন্টেল বলা যায় না, দুইটা পুরো উল্টা কথা। সে তো রুড, তাহলে এটা উল্টা কথা, মানে কন্ট্রাডিক্ট করে, এই জন্য হচ্ছে ফলস। আচ্ছা, তারপরে দেখেন নাম্বার 4, এটা ট্রু লিখছেন আব্দুল হান্নান ভাই। তারপরে সাবের ভাই লিখছেন ট্রু। হিজ চিলড্রেন স্টাডি ইন রেপুটেড স্কুল। রেপুটেড স্কুল আমরা প্যাসেজে কি পেয়েছি? রেপুটেড, নাম করা স্কুলে পড়ে, বলছে স্কুলে পড়ে, কিন্তু নাম করা কোথায় আছে? নাম করা কি নাম করা না? হ্যাঁ, নামি দামি নাকি বেনামি, এটা তো প্যাসেজ কোথাও তথ্য দেয় নাই। সেম তো যেটা বলছিলাম যে দেখেন সব বাংলা বোঝার পরেও কিন্তু নট গিভেনেই ভুল বেশি হচ্ছে, কারণ কনসেপ্ট ক্লিয়ার না। তো এই জিনিসগুলো যদি আপনাদেরকে এইভাবে ক্লিক করে ধরানো হয় তাহলে দেখবেন যে এরকম কিছু 8টা 10টা সলভ করলে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তখন আর এই ভুলগুলো হবে না। আর যেহেতু এই একটা কোশ্চেন টাইপ ভালো মতো শিখলে রিডিং এর 1/4 25% হয়ে যায়। মোটামুটি প্রত্যেকটা এক্সামেই 8-10টার মতো এই ট্রু ফলস নট গিভেন থাকে। ট্রু ফলস নট গিভেন, ইয়েস নট গিভেন মিলে
8-10টা, কখনো 12-13টাও থাকে। তো এই জন্য এই কোশ্চেনটা একটা ভালো মতো বোঝা দরকার। হ্যাঁ, তারপরে নাম্বার 4 আমরা বুঝলাম যে রেপুটেড কথাটা প্যাসেজে নাই, এজন্য নট গিভেন। মানে তারা কেমন স্কুলে পড়ে এটা প্যাসেজ থেকে আমরা জানতে পারছি না। নাম্বার 5, হি ইজ ম্যারিড। হ্যাঁ, তার বাচ্চা আছে, এটা পজিটিভ চিন্তা করতে হবে, ভ্যালিড থিঙ্কিং, যে সে যে তার বেবি আছে প্যাসেজ বলছে, তাহলে হি ইজ ম্যারিড, এটা হচ্ছে ট্রু। নাম্বার 5 আনসার হচ্ছে ট্রু। নাম্বার 5 ট্রু। আব্দুল সাবের ভেরিয়েশন নট গিভেন। আচ্ছা, ফলস ফলস। 6 নাম্বার দেখেন, হিজ ব্রেকফাস্ট মেনু ইজ অনলি এগস। এটা ফলস লিখছেন অনেকেই ফলস লিখছেন, কিন্তু এটা হচ্ছে নট গিভেন, কারণ অনলি এগস, তার ব্রেকফাস্টের মেনু শুধুমাত্র ডিম। এখন শুধুমাত্র ডিম খায় নাকি সাথে আরো কিছু খায়, প্যাসেজ থেকে কিছু জানা যাচ্ছে না, কারণ প্যাসেজ বলছে সে এগস পছন্দ করে। এখন আমি একটা জিনিস পছন্দ করি মানে কি শুধু ওইটাই খাই? এটা তো হওয়াটা স্বাভাবিক না। আবার ওইটা যে খাই না প্রতিদিন সকালে, এটাও প্যাসেজ বলে নাই। সো প্যাসেজ যতটুকু বলছে অতটুকুর উপরে ডিপেন্ড করতে হবে, কোনো জেনারেল নলেজ এখানে খাটানো যাবে না। ঠিক আছে, এটা খাটানো যাবে না। নাম্বার 7, মিস্টার রাবিব হ্যাজ গট 3 চিলড্রেন। রাবিব তো প্যাসেজই কোথাও নাই। সাবজেক্ট যদি অমিল হয়ে যায়, মানে প্যাসেজ আর কোশ্চেনের সাবজেক্ট যদি ব্যতিক্রম হয়, আনসার সব সময় নট গিভেন। দেখেন এটাও কিন্তু আপনারা ট্রু লিখছেন বেশিরভাগ, কেউ লিখছেন ফলস, কেউ লিখছেন ট্রু। এই জন্য এই সহজ জায়গায় কিন্তু অনেকগুলো ভুল, তাই না? এখন যারা যারা সলভে পুরোটা থাকলেন, তাদের কোশ্চেন থাকলে বলেন এখান থেকে, কোনোটা যদি ক্লিয়ার না থাকেন, আর্গুমেন্ট থাকে, এখান থেকে করতে পারেন। স্যার 5 নাম্বারটা তো মানে মেরিট ছাড়াও তো বেবির বাচ্চা হচ্ছে, এটা কনফিউজ। চিন্তা করা যাবে না। আচ্ছা, এটা বলে দেই, শুনেন, এটা আইএলটিএস এর ইন্টারন্যাশনাল এক্সাম, তো এখানে ইনভ্যালিড কোনো কিছু এখানে অ্যাপ্লিকেবল না। কারণ দেখেন, আপনি যদি মানে বিদেশে অ্যাপ্লাই করতে চান, আপনার স্পাউস আছে কিনা, মানে বউ আছে কিনা, এটা পেপার দিয়ে ডকুমেন্ট দিয়ে প্রমাণ করে যেতে হবে। মানে ইন্টারন্যাশনালি এই জায়গাগুলোতে ইনভ্যালিড কোনো কিছু অ্যাপ্লিকেবল না। সুতরাং ওই চিন্তাটা করা যাবে না এখানে, যে বিদেশে তো অ্যাভেলেবল হয়। আপনার কথা লজিক বুঝছি আমি, এরকম চিন্তা এখানে ইনভ্যালিড চিন্তা করা যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। সবাই এতটুকু কি বুঝতে পারছেন? এজন্য সহজ প্যাসেজ দিলাম, যাতে মানে ল্যাঙ্গুয়েজে প্রবলেম না হয়। এখন আইএলটিএস এ যে জিনিসটা একটা প্রবলেম হবে, সেটা হচ্ছে আইএলটিএস এ তো এত সহজ প্যাসেজ থাকবে না, তাই না? এখন প্যাসেজ খুব সহজ না হলেও যদি আপনার কনসেপ্ট ক্লিয়ার থাকে, আপনি কিওয়ার্ড ধরে যতটুকু বোঝার দরকার, মোটামুটি আমরা যেটা বলি যে আইএলটিএস এর যে প্যাসেজ 100% প্যাসেজ বোঝার দরকার হয় না। আপনি 60-70% প্যাসেজ বুঝেও 100% রাইট আনসার করতে পারবেন। 60-70% প্যাসেজ বুঝলেও 90 থেকে 100% রাইট আনসার করা পসিবল। ঠিক আছে, সুতরাং মানে কোশ্চেনের ধরন, কোশ্চেনের টুইস্ট, কোন জায়গায় ওরা গেম খেলে, এই জিনিসগুলো মানে শিখতে হবে আমাদের এই প্র্যাকটিস পিরিয়ডে। যেমন এখানে দেখেন, অনলি একটা কথা ছিল 6 নম্বরে। অনলি থাকলে আমরা সাধারণত সাজেস্ট করি নট গিভেন হয় আনসার, বেশিরভাগ ক্ষেত্রে, 100% না, বেশিরভাগ ক্ষেত্রে নট গিভেন হয়। হ্যাঁ, অনলি থাকলে, এটা একটা ট্রিক। এরকম মানে অনেক ট্রিক আর টেকনিক, স্ট্র্যাটেজিস দিয়ে রিডিংটা সলভ করতে হবে। পাশাপাশি বাক্য পড়ে বোঝার যে স্কিল, এইটাও ডেভেলপ করতে হবে। মানে নিদার টু ইজি নর টু টাফ, ইন বিটুইন। খুব কঠিনও বলা যাবে না, খুব সহজও বলা যাবে না। এটার জন্য ভালো মতো প্রিপারেশন নিতে হবে, আবার হতাশ হয়ে যাওয়া যাবে না যে না আমাকে দিয়ে হবে না, মাঝামাঝি। হ্যাঁ, মাঝামাঝি এটা, কারণ আইএলটিএস এর টোটাল ব্যান্ড স্কোর 9, আপনার তো 9 লাগতেছে না, সুতরাং আপনি সব পারতে যাবেন কেন? আপনার সব আনসার তো হওয়ার দরকার নাই। যেমন রিডিং এ যদি আপনি 40টা কোশ্চেনের মধ্যে 23টা কারেক্ট করেন, 6 চলে আসবে। বুঝতে পারছেন না? 7 যাদের লাগবে, দুজন বলছেন 7 লাগবে, তাদের কারেক্ট করা লাগবে 30টা। তাহলে 30টা কারেক্ট করলে আপনার 10টা কিন্তু ভুল অ্যালাউড। রিডিং এ 40টা কোশ্চেনে আপনি যদি 10টা ভুল করেন, 30টা টিকলে আপনার 7 চলে আসতেছে। সুতরাং
ওই মানে খুব আহামরি কিছু মনে করে হতাশ হওয়া যেমন ঠিক হবে না, আবার একদম ইজি এটা মনে করলেও আপনি হতাশ হবেন। কিভাবে? খুব ইজি মনে করে শুরু করার পরে যখন দেখবেন একটু কঠিন লাগে, ও না হ্যাঁ এটা কি হলো, এদের ওই নাকি স্যার ভুল হলে নেগেটিভ মার্কিং নাই? না, হ্যাঁ হ্যাঁ নেগেটিভ মার্কিং যদি প্রচুর ভুল না না মানে না ভুল হলে না, 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 মার্কিং নাই? নাই নাই যে আমি 40 অ্যান্সার করলাম, আমার মানে সাপোজ 15টা ভুল হয়েছে, তাহলে কি আমার 15 থেকে মাইনাস হবে কি কোনো মাইনাস হবে? 40 আপনি পারলে 50টা করেন ভুল হোক। আইএলসে মানে আমাদের বাংলাদেশের যেই চাকরি এক্সাম ফরম্যাট, হ্যাঁ 0.25 কাটে বা 0.5 কাটে, এটা আপনার আইএলসে হ্যাঁ, লাগবে না, সুতরাং 100% আপনার করতে হবে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। ভাই আমি Okay. একটু কথা বলি, এক মিনিট। জি 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 আসলে আমার সম্ভবত আপনার একটু ভুল হয়েছে, আমার জানা মতে তো জেনারেল ট্রেনিং এ সম্ভবত 30-6, আমি যদি ভুল না করি, হয়তো বা জেনারেল হতে ট্রেনিং পারে। আমি একাডেমিকেরটা বলছি, হ্যাঁ জেনারেল ট্রেনিং এ হ্যাঁ হচ্ছে হ্যাঁ 6 ঠিক হবে, আছে। 30 তে হ্যাঁ 6। হ্যাঁ 30 তে অনেক কঠিন, এই জন্য আমি তো আসলে একটু বিপদের মধ্যে আছি। না এখন জেনারেল ট্রেনিং যারা, আপনাদের কিন্তু প্যাসেজ ইজি হয়। ইজি যে আপনি যেটা বললেন না, খটকা লাগে, এরকমই আসলে মানে হ্যাঁ মানে খুব কিছু ইজি ডিস্ট্রাক্টিং দেখা যায়, কিন্তু আছে। ছোট ছোট টুইস্টের কারণে আনসারটা ভুল হয়ে যায়। অর্থাৎ একই যে আপনি যেটা বললেন না, আমি কিন্তু কয়েকটা ভুল করছি এখানে, অথচ এটাও কিন্তু ভেরি ইজি প্যাসেজ। যদিও করতাম না, একটু সময় নিতাম বা থাকলে অত হয়তো বা 2-3টে ভুল হয়েছে, কিন্তু হতো না এতটা। যদি এটা তো ওই প্যাসেজের সাথে এটার কোনো তুলনাই হয় না। তবে হ্যাঁ, না এটা বিষয় ঠিক, আপনারটা রাইট। এটা হলো একটা ওয়ে যে আমাদের ডিস্ট্রাক্ট করে শুধু নট গিভিং, এটাই বেশি। ওই যে রাইট যেটা বলছেন, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, মানে অনেক কিছু প্যাসেজে দেওয়া থাকে না। ওই সেন্টেন্সটা তো আসলে সাধারণ আমাদের ইসের আয়ত্তে থাকে না, অর্থাৎ ওই যে বিষয়টার উপরে এইটা দেয় হ্যাঁ ওরা, মানে ওই প্যাসেজের সম্পর্কে টপিক। হ্যাঁ টপিকটা যেটা দেয় এটা তো আমাদের আয়ত্তের মধ্যে থাকে না। তো না থাকার কারণে আমরা একটা ইসির মধ্যে পড়ে যাই আসলে, যেটা পুরোটা কিন্তু আমাদের আয়ত্তে থাকে না। 100% যদি বুঝি, তাহলে আমরা যেখানে বোঝার পরেও কিন্তু আমরা ডিস্ট্রাক্টেড ইসির মধ্যে পড়ে গেছি। তারপরে ওইখানে তো আনকমন টপিক, তো রাইট এমনিতেই আমরা অনেক ওয়ার্ড সম্পর্কে, অনেক অ্যাডভান্স ওয়ার্ড, সো আসলে তো এটা ঠিক আছে, এগুলো দরকার আছে। হ্যাঁ এখন মূল বিষয়টা কি, আইএলস এর সব কোশ্চেনই নতুন, মানে যত এক্সাম হবে হ্যাঁ হ্যাঁ সব নতুন কোশ্চেন, মানে আমাদের কমন হ্যাঁ করার সুযোগ নেই। আমাদের করণীয় তাহলে কি, আমাদের করণীয় হচ্ছে যে আমরা কোন কোশ্চেন টাইপের ক্যারেক্টারিস্টিক কি, সলভ করার ক্ষেত্রে কোন কোন জায়গায় আমাদের মিস্টেক গুলো হয়ে যায়, এবং যারা কোশ্চেন বানায় তারা কোন জায়গায় মূলত টুইস্টটা দেয়, এই জিনিসগুলোকে স্টাডি করে করে আয়ত্তে নিয়ে আসা। তাহলে কি হবে, তাহলে 90% কেসে আমি কারেক্ট থাকতে পারবো, 10% আমি ধরে নিলাম বাদ, 90% কারেক্ট হলে কিন্তু আমার হয়ে যাচ্ছে, তাই না? এইটা ওকে। এখন আমার একাডেমিক পার্ট থেকে আমার লেকচারটা শেষ। এখন আপনাদের যদি একাডেমিক সাইডে কোনো কোশ্চেন থাকে করতে পারেন, আর কোর্স রিলেটেড আর সেকেন্ড সেশনে রফিক স্যারকে হ্যান্ড ওভার করে দিচ্ছি। রফিক স্যার আপনি তাহলে পরের সেশনটা শুরু করেন। আই থিংক আই এম ডান উইথ ইট। Okay, sir. Thank you, sir. Thank you for your nice presentation. Now, we are going to the second session. This session is the admission process. So, আপনাদের এই সেশনে আমরা যেটা কথা বলবো সেটি হচ্ছে অ্যাডমিশনের প্রসেস নিয়ে। আমি একটু কথা বলে নিই, সেটা হচ্ছে ফর্ম ফিল আপটা কিভাবে করবেন সেটা। এই ইনফরমেশন দেওয়ার পরে আপনাদের সাথে আমি আরেকটু আলোচনা করব যে আপনারা প্রিপারেশনের ক্ষেত্রে আর কি কি বিষয়গুলো মাথায় রাখা উচিত সেটা নিয়ে। তো যারা আগে লিভ নিতে চান তাদের জন্য জাস্ট 1 মিনিটের মধ্যে আমি একটু ইনফরমেশনটা দেই। সেটি হচ্ছে যারা পরে জয়েন করেছেন তাদেরকে বলি, সেটি হচ্ছে আমরা আজকে অনেকগুলো অফার দিয়েছি। যারা আজকে অ্যাডমিশন নেবেন তারা অনেকগুলো ফ্রি কোর্স পাচ্ছেন, সেটা মাথা মধ্যে রাখলে আপনাদের জন্য ফিনান্সিয়ালি অনেক হেল্প হবে। আর এই ফর্মটা কিভাবে করবেন, আপনাদের কাজ হচ্ছে এখানে অনেকগুলো নাম্বার দেওয়া আছে, বা আপনারা নাম্বারগুলো পেয়ে গেছেন যে যেখান থেকে জয়েন করেছেন, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা মেসেজ থেকে। আশা করা যে নাম্বারগুলো পেয়েছেন, এই নাম্বারগুলোতে আপনাদের অ্যাডমিশন ফি যেটা 999 টাকা, এটা পে করে দিয়ে তারপরে এই ফর্মটা ফিল আপ করলে আপনাদের আর ব্যাক করতে হবে না। কি করতে হবে, ফার্স্টে আপনাদের নাম লিখতে হবে, আপনারা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন, যে নাম্বারে আমাদের সকল ক্লাসের পিডিএফ ডকুমেন্টস বা এখানে মেন ইনফরমেশন গুলো, ক্লাসের লিঙ্ক গুলো এখানে দেওয়া হয়। আর মোবাইল নাম্বার একটা দিবেন অল্টারনেটিভ যদি থাকে।
আর হচ্ছে ইমেল অ্যাড্রেস একটা দিবেন, যেখানে আমরা রেকর্ডিং ক্লাসগুলো যেগুলো আমাদের যে প্রত্যেক দিনের যে লাইভ ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলো রেকর্ডিং, লেকচার শিট, আদার্স আমরা দিয়ে দেব। আপনারা এইখানে কি করবেন, একটা ইমেল অ্যাড্রেস দেবেন। আর এখানে এসে আপনারা যেটা সিলেক্ট করবেন সেটি হচ্ছে আপনারা কে কোন আইএলটিএসটা দিতে চান, অর্থাৎ যারা শুধুমাত্র পড়াশোনার জন্য দেশের বাইরে যেতে চান, অর্থাৎ তাদেরকে যে কোর্সটি করতে হবে তার নাম হচ্ছে আইএলটিএস একাডেমিক কোর্স, তারা এইটাতে সিলেক্ট করবেন। আর যারা পড়াশোনা বাদে অন্য যত প্রকার ভিসা আছে সেটার জন্য যদি প্রিপারেশন নিতে চান তাহলে আপনাদেরকে প্রিপারেশন নিতে হবে আইএলটিএস জেনারেল ট্রেনিং অর্থাৎ জিটি। সুতরাং এইটাতে ক্লিক করবেন। যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন তারা যদি দুইটাইতেই প্রিপারেশন নিতে চান এটাও আপনাদের জন্য ফ্রি থাকবে, এটার জন্য আমাদের কোনো এক্সট্রা চার্জ দিতে হবে না, আমাদের এখানে দুটো কোর্সই করতে পারবেন একই ফি দিয়ে। তারপরে আপনারা যেটা করবেন সেটি হচ্ছে আপনাদের হাইস্ট লেভেল অফ দ্য এডুকেশন সেটি আপনারা সিলেক্ট করবেন, যদি মাস্টার্স হয় মাস্টার্স, অনার্স হলে অনার্স, যে কোনো একটা করলে এনাফ। আর যারা শুরু করবেন আমাদের কোর্সটা দুইটা ভাবে হয়ে থাকে, সেটি হচ্ছে এটা বিগিনার টু অ্যাডভান্সড। যারা একদম শুরু থেকে ABCD থেকে শুরু করতে চান তারা হচ্ছে ফুল কোর্স সিলেক্ট করবেন। আর যাদের সময় কম সংক্ষিপ্ত করতে চান, যারা শুধু প্রিপারেশন এবং মক টেস্ট নিতে চান তারা শুধু করবেন হচ্ছে ক্র্যাশ কোর্স। বেস্ট টাইম এখন আপাতত একটাই আছে, 9:30 থেকে 30, 9:30 থেকে 11টা, এটা অটোমেটিক সিলেক্ট করে থাকবে। আর কোর্স ফি তো বলে দিলাম ঈদ অফারের কারণে 999 টাকা। আর আপনাদের যে স্কোরটা আপনারা টার্গেট করবেন সেই স্কোরটা এখানে সিলেক্ট করে দেবেন। আমাদের এই কোডের নাম্বারের যে কোনো একটা নাম্বার, অথবা অনলাইন পেমেন্ট সিস্টেম আছে, অনলাইনে পেমেন্ট করতে পারবেন, অথবা মার্চেন্ট পেমেন্ট আছে সেটাতে পে করতে পারবেন, অথবা সেন্ড মানি করতে পারেন। যেটাতে করবেন সেই নাম্বারটা সিলেক্ট করে দেবেন যে আমি এই নাম্বারে টাকাটা পাঠিয়েছি। আপনি যে নাম্বার থেকে পাঠিয়েছেন সেই নাম্বারটি এখানে লিখে দিবেন, অথবা ট্রানজেকশন আইডিটা এখানে দিয়ে দেবেন, তাহলে আপনাদেরকে আমরা সহজে ট্রেস করতে পারবো যে আপনি পাঠিয়েছেন। সো এটি হচ্ছে আমাদের ফর্ম, আর নিচেরটাতে কিছু লিখতে পারেন, না লিখলে চলবে, এরপরে সাবমিট করে দেবেন। আপনার অ্যাডমিশন শেষ। আপনার অ্যাডমিশন শেষ হলে আপনাকে আর কিছু করতে হবে না, আমরা আপনাকে গুগল ক্লাসরুম আমরা আপনাকে অ্যাড করে দিয়ে দেবো। আপনারা সেইখানে থেকে আপনাদের সকল নোটিশ, ক্লাস রুটিন, ক্লাসের লিঙ্ক সবকিছু আপনাদের সেই গ্রুপে আপনারা সময় মতো পেয়ে যাবেন। সো এই হচ্ছে আমাদের অ্যাডমিশন ফর্ম। এখন যারা লিভ নিতে চান, যাদের আর্জেন্সি আছে তারা যেতে পারেন, আর যাদের সময় আছে আর একটু ইনফরমেশন যাদের দরকার আছে তারা একটু থাকতে পারেন। আমরা আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করব আজকে। এই পর্বে যারা আগে একটু লিভ নিতে চান, যদি 2-1 থাকেন এইরকম, তাহলে আপনারা একটু কোশ্চেন করতে পারেন যদি কোনো কোশ্চেন থাকে। হ্যাঁ, আমি লেকচার শিটটা ওপেন করতে বলতে। জি, ওই যে আপনার তো পেমেন্টের সিস্টেমটা তো বলছেন আজকে, আমার তো বিকাশ এখন অ্যামাউন্ট নাই, আমি ভর্তি ফর্মটা ফিল আপ করে রাখলাম, পেমেন্টটা যে কালকে করি। পেমেন্ট নাই, আমি তো গ্রামে থাকি ভাই, এখানে তো বিকাশে কোনো দোকান কোনো কিছু নেই, কালকে আমি টাকাটা দিই। এরকম কি আরো কারো প্রবলেম আছে? ভাই আমার একটু কথা বলার আছে। হ্যাঁ, আপনার কথা শুনবো যে পেমেন্ট নিয়ে আর কারো কোনো সমস্যা আছে কিনা। পেমেন্ট আজকে করতে পারবেন না এমন কেউ কি আছেন? আর কেউ? কারণ অলরেডি আমাদের একটা ব্যাচে 30 জন থাকে অলরেডি, কিন্তু কতজন আছে একটু দেখি। অলরেডি কিন্তু সরি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার পেমেন্টটা কি কালকে দেওয়া যাবে? আজকে তো অনেক রাত্রি হয়ে গেছে। আচ্ছা, সেটাই বলছিলাম যাতে প্রবলেম আছে। অলরেডি কিন্তু 2 জন বাদ দিলে 11 জন অ্যাডমিশন নিয়ে নিয়েছেন। হ্যাঁ, তারা কিন্তু পেইড মেম্বার, তারা কিন্তু পেইড করে দিয়েছে। আমাদের 30 জন একটা ব্যাচ। সো আপনাদের কাজ হচ্ছে যাদের সমস্যা আছে আজকে ব্যালেন্স নেই, তারা যেটা করবে সেটা হচ্ছে আগামীকালকে সন্ধ্যার আগে আপনাদের পেমেন্টটা কমপ্লিট করে দিবেন। আর আজকে আপনাদেরকে ফর্মটা ফিল আপ করতে হবে। একটু আগে যে ফর্মটা দেখিয়েছি এই ফর্মটা ফিল আপ করে দিতে হবে অবশ্যই। যারা ফর্ম ফিল আপ আজকে করবেন না তাদেরকে মানে এই অফারটা দেওয়া হবে না, তাদেরকে ফুল পেমেন্ট। ফর্মটা পাবো কিভাবে? এই ফর্মটা পাবেন হচ্ছে আপনি জয়েন করেছেন কি মেসেঞ্জার থেকে না হোয়াটসঅ্যাপ থেকে? হোয়াটসঅ্যাপ থেকে। তাহলে হোয়াটসঅ্যাপ যেখানে থেকে জয়েন করেছেন দেখবেন সেই গ্রুপে আপনাদের ফর্মটা দেওয়া আছে। এখানে যদি দেখেন যে
নিচে গেলে লেখা আছে ভর্তি ফর্ম। এই যে ভর্তি পদ্ধতি, এই যে ভর্তি ফর্মটা লেখা আছে, এই ভর্তি ফর্মে আপনি ক্লিক করলে এখান থেকে ফর্মটা পেয়ে যাবেন। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, মানে যে যেখান থেকে জয়েন করছেন সেখানে যে আমাদের মেসেজ গুলো যায়, ওই মেসেজে ভালো করে পড়লে পরে আপনারা সবাই ভর্তি ফর্মটা পেয়ে যাবেন। এরপরে যদি না পেয়ে থাকেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিচ্ছি। এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে আপনারা একটু স্ক্রিনশট নিয়ে রাখেন। যে কোনো প্রবলেম বা এই দুটো নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, দেখেন এই নাম্বারটাতে আপনারা যোগাযোগ করতে পারবেন। হ্যাঁ, এটা একটু স্ক্রিনশট নেন। এইটা এখানে দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই দুটা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন। নিয়েছেন স্ক্রিনশট? স্ক্রিনশট নেন অথবা লিখে নেন। হ্যাঁ, স্ক্রিনশট নেন অথবা লিখে নেন। 07440 এটাতে আপনি নক করলে আমি আপনাদেরকে ফর্মটা দিয়ে দিই। ওকে, আশা করা যায় সবাই নিয়ে নিয়েছেন স্ক্রিনশট অথবা লিখে নিয়েছেন। যদি না পেয়ে থাকেন ক্লাসের শেষে আমাদেরকে ফোন করবেন অথবা জানাবেন, আমরা দিয়ে দিচ্ছি। তাহলে আপনাদের যারা লিভ নিতে চান, আর্জেন্ট বা আর্জেন্সি আছে, তারা লিভ নিতে পারেন। আর এখন আমরা যেটা কথা বলবো সেটি হচ্ছে আরো কিছু প্রিপারেশন নিয়ে। যারা ভালোটা প্রিপারেশন নিতে চান, স্কোর বলুন আপনাদের জন্য কতটুকু হেল্পফুল হবে, আমরা আরো কিছু ইনফরমেশন দিই। আমি কি আপনাদেরকে আইএলটিএস সম্পর্কে আরো কিছু ইনফরমেশন দিব, নাকি আপনাদের? জি জি, জানতে চাই। ওকে, তাহলে আমরা জি, আসসালামু আলাইকুম ভাই। জি, হ্যালো, জি ভাই বলুন। আচ্ছা, আমরা এখন ক্লাসে। তো আইএলটিএস প্রিপারেশনের ক্ষেত্রে মূলত আসলে কি ঘটনাটা ঘটে আর আপনাদেরকে কি প্রিপারেশনটা নিতে হবে সেটা সম্পর্কে একটু ইনফরমেশন আপনাদেরকে দেই। তা নাকি আমরা এখানে দেখতে পাচ্ছি যে আইএল কি আইই এই সময় ক্লাসের মধ্যে। ভাই আমি তো ক্লাসের মধ্যে। হ্যাঁ, হ্যালো, এখন আর কথা বলার সুযোগ নেই, আপনি 30 মিনিট পরে ফোন দেন, ঠিক আছে? আপনি ক্লাসে আছেন না? ক্লাসে আছেন আপনি? হ্যাঁ, আপনি ক্লাসে আবার জয়েন করেন। হ্যাঁ, ডিটেলস জানতে পারবেন। আর হচ্ছে একটু পরে ফোন দিলে ভালো হয়, আমি ক্লাসে শুরু করছি তো। আচ্ছা, আমরা একটু পরে কথা বলবো। ওকে ওকে সো ওকে, আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে আইইএলটিএস, অর্থাৎ ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। অর্থাৎ এই যে ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম আপনাকে যেটি করবে সেটি হচ্ছে আপনি কতটুকু ইংরেজিতে দক্ষ, কতটুকু এক্সপার্ট, ঠিক ওইটুকুই আপনাকে যাচাই করা হবে। মজার একটা বিষয় হলো যে এই যে ছোট্ট একটা বিষয়, কিন্তু আপনাদের কোশ্চিনটা হয় থাকে সবার জন্য সমান। অর্থাৎ যে ইংরেজি মিডিয়ামে পড়াশোনা করছেন তার জন্য একই রকম, যে বাংলা মিডিয়ামে পড়াশোনা করছেন তার জন্য কোশ্চিনটা একই রকম, যে ইউনিভার্সিটির টিচার তার জন্য কোশ্চিনটা সেম, যে স্কুল কলেজের টিচার তার জন্য সেম। অর্থাৎ এইখানে সবার জন্য একই সঙ্গে পাশাপাশি বসে আপনাদেরকে পরীক্ষা দিতে হবে। অর্থাৎ পরীক্ষাটা দেওয়ার সময় আপনি আপনার লেভেল কতটুকু, আপনার ইংরেজিতে কে কতটুকু দক্ষতা আছে সেই অনুযায়ী কিন্তু আপনি আপনার রেজাল্টটা অ্যাচিভ করবেন। সো এটা ভেরি ইন্টারেস্টিং, একটু পাজল টাইপের, গেম টাইপের এটা টেস্ট, ঠিক আছে? সো আপনাদেরকে প্রিপারেশন নেওয়ার সময় সেভাবেই আপনাদেরকে প্রিপারেশন নিতে হবে,
তো এইখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আমরা দুইটা প্রিপারেশন বাংলাদেশে বেশিরভাগ হয়ে থাকে, আরেকটা হয় ইউকেভিআই, বাট এখানে আমাদের মোস্ট অফ দি স্টুডেন্ট যেটা প্রিপারেশন নিয়ে থাকে একটা হচ্ছে আইএলটিএস একাডেমিক আর একটা হচ্ছে আইএলটিএস জেনারেল ট্রেনিং। সো একাডেমিক কোনটা? একাডেমিক হচ্ছে সেটাই যেটি হচ্ছে রাফা আইএলটিএস একাডেমিক হচ্ছে তাদের জন্য যারা শুধুমাত্র পড়াশোনা করতে চায়, তাদের জন্য শুধুমাত্র হচ্ছে আইএলটিএস একাডেমিক। আর যারা মানে পড়াশোনা বাদে যত প্রকার ভিসা আছে, যেমন হচ্ছে ওয়ার্ক ভিসা, অনেকে আছেন হচ্ছে ওয়ার্ক পারমিট নিয়ে সামনে যেতে পারেন, তারপরে হচ্ছে আপনারা তারপরে যেতে পারেন হচ্ছে এই যে রিফিউজি ভিসা আছে, তারপরে যেমন জার্মানিতে আছে অপরচুনিটি কার্ডের ভিসা আছে। সো এইরকম যত প্রকার ওয়ার্ল্ডে আপনাদের আদার্স ভিসাগুলো থাকে সবগুলোই হচ্ছে এই জেনারেল ট্রেনিং এই সার্টিফিকেটের উপর ডিপেন্ড করে তারা আপনাদেরকে নিবে। আর হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে আইএলটিএস একাডেমিক, আপনাদের সার্টিফিকেটের উপরে কিন্তু লেখা থাকবে যে আপনি সার্টিফিকেটটা কি একাডেমিক নাকি জিটি। সো এটার উপর ডিপেন্ড করে আপনার বিদেশ যাত্রাটা হবে। আশা করা যায় এটা ক্লিয়ার হয়েছে। অনেকে কোশ্চেন করেন যে স্যার আমি কি একাডেমিক সার্টিফিকেটটা নিয়ে যদি যাই দেশের বাইরে তখন কি আমি ফুল টাইম জব করতে পারবো না, তখন কি আমি পিআর পাবো না? অবশ্যই আপনি ফুল টাইম জব করার পারমিশন পাবেন না, এবং আপনি সেখানে আপনি আদার্স যে ফ্যাসিলিটি গুলো যেমন পিআর পাওয়ার ক্ষেত্রে আপনাকে কিন্তু একাডেমিক সার্টিফিকেটটা কাজে দেবে না। সেক্ষেত্রে সেখানকার কিছু সুবিধা থাকে, বাট আপনাদেরকে এগেন আবার জেনারেল ট্রেনিং কোর্সটি করে নিতে হবে অনেক দেশের ক্ষেত্রে। আরেকটি হচ্ছে অনেকে বলে স্যার আমি তাহলে জেনারেল ট্রেনিং করব, আরেকটা হচ্ছে অনেকে আছেন যেটি হচ্ছে জেনারেল ট্রেনিং কোর্সটা না করে করলাম, আমি গেলাম, যাওয়ার পরে চিন্তা ভাবনা করলেন যে আমি একাডেমিক আমি আবার পড়াশোনা করব, তাহলে কি জেনারেল ট্রেনিং সার্টিফিকেট দিয়ে হবে? এই কোশ্চেনটা অনেকেই করেন। সেক্ষেত্রেও হচ্ছে না, সেক্ষেত্রে আপনাকে আবার আইএলটিএস এর আপনার একাডেমিক সার্টিফিকেট আপনাকে নিতে হবে, অর্থাৎ এই কোর্সটি করে আবার পরীক্ষা দিয়ে এই সার্টিফিকেট নেওয়ার পরে আপনি সেখানে গিয়ে স্টাডি করতে পারেন। তার মানে হচ্ছে একটি সার্টিফিকেট দিয়ে আরেকটির রিকোয়ারমেন্ট আপনার ফুলফিল করা সম্ভব হয়। এই যে সার্টিফিকেট গুলো আমরা দেখলাম, অর্থাৎ দুইটা তাহলে আমরা কি পাচ্ছি? দুই ধরনের সার্টিফিকেট পাচ্ছি, দুইটি পারপাসটা হচ্ছে আলাদা আলাদা। আচ্ছা, এই দুটা সার্টিফিকেটের জন্য আপনাকে কি কি বিষয়ে আপনাকে প্রিপারেশন নিতে হবে সেটা চারটা মডিউল আমরা বলে থাকি, বা অনেকে সাবজেক্ট বলতে পারেন, অর্থাৎ চারটা মডিউল লিসেনিং, রিডিং, রাইটিং এবং স্পিকিং। এই চারটা মডিউলের উপর আপনাদেরকে পরীক্ষাগুলো হবে। এই চারটা পরীক্ষা আবার দুইটা পদ্ধতিতে নেওয়া হয়, একটা হচ্ছে পেপার বেস টেস্ট, একটা হচ্ছে কম্পিউটার ডেলিভার টেস্ট, অর্থাৎ কাগজে কলমে লিখে আপনাকে একটা পরীক্ষা দিতে হয়, আর একটা হচ্ছে কম্পিউটারে বসে আপনাকে পরীক্ষা দিতে হয়, লেখালেখি কোনো সিস্টেম নেই, লিখতে হবে টাইপিং। সুবিধা কি? অনেকেই কম্পিউটার চালাতে পারেন না বা লিখতে পারেন না, তাদের ক্ষেত্রে পেপার বেস টেস্ট, এবং এটাতে অনেকেই আমাদের দেশে সবচেয়ে বেশি প্রশ্ন হচ্ছে পেপার বেস টেস্ট। এখানে পেপার পাবেন, কলম পাবেন, লিখে দেখে শুনে পড়ে পরীক্ষাটা দেওয়া যায়। এটার মধ্যে আরেকটা সুবিধা বলতে পারেন, অসুবিধা বলতে পারেন যে এইটা 2 দিনে পরীক্ষাটা হয়, লিসনিং, রিডিং ও রাইটিং হবে একদিন, আর স্পিকিং হবে আরেকদিন। অর্থাৎ এই তিনটা পরীক্ষা যেতে হবে তার একদিন আগে বা পরে আপনাদের স্পিকিং টেস্টটা হবে। আর কম্পিউটার ডেলিভার টেস্ট 4টা পরীক্ষা একদিনে হয়ে যাবে। কম্পিউটার ডেলিভার টেস্টে আরেকটা সুবিধা হচ্ছে যে আপনি কিন্তু বাসা থেকে দিতে পারবেন না, নির্দিষ্ট এক্সাম সেন্টারে গিয়ে আপনাদেরকে পরীক্ষাগুলো দিতে হবে। আরেকটি সুবিধা হচ্ছে যে আপনাদের এই রেজাল্ট গুলো 72 ঘন্টা অর্থাৎ 3 দিনের মধ্যে চলে আসবে হচ্ছে কম্পিউটার টেস্ট যেটা দিবেন সেটাতে, আর পেপার বেস টেস্ট যেটা দিবেন সেটার ক্ষেত্রে 12 থেকে 13 দিনের মধ্যে আপনাদের রেজাল্টটা চলে আসবে। এখন আমরা দেখব যে কিভাবে প্রিপারেশন নিতে হয় লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং টেস্টে। শুরুতে আমরা যাচ্ছি হচ্ছে লিসেনিং টেস্ট। লিসেনিং টেস্টে আপনাদেরকে যেটা করতে হয় সেটি হচ্ছে আপনাদেরকে এরকম কোশ্চেন পেপার দেবে, এখানে 10টা কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি 1 থেকে 10, বাট এখানে মোট 40টা কোশ্চেন থাকবে, একটা বড়টা কোশ্চেন থাকবে, সেই কোশ্চেনে অনেকগুলো কোশ্চেন প্যাটার্ন থাকবে, আপনার কানে হেডফোন লাগানো থাকবে, আপনি এই যে এখানে যেমন হচ্ছে এই যে কমপ্লিট দ্য নোটস বিলো অপশন দেওয়া আছে, এগুলো পড়তে হবে, পড়ে হেডফোনে অর্থাৎ কানে যেটা শুনছেন সেইখান থেকে এই আপনি সেম টু সেম ওয়ার্ড গুলো আপনি পেয়ে যাবেন, ওয়ার্ড গুলো সেম পাবেন, বাট হয়তো এই যে স্টোরিটা দেওয়া আছে স্টোরিটা হয়তো নাও মেসিং করবে, মানে মেসিং করবে না, লাইন টু বাই লাইন মেসিং করবে না, বাট এই ইনফরমেশন গুলোই দেবে
শুধু সেখান থেকে সেই ওয়ার্ডটা বলবে, সেখান থেকে আপনাদেরকে ম্যাচিং করতে হবে। সো এইভাবে আপনাদেরকে এই চ্যালেঞ্জটা নিতে হয়। 30 মিনিটের পরীক্ষাটা এটি হয়ে থাকে। এখানে বলে দেওয়া আছে যে 4টা পার্ট থাকে, 440টা কোশ্চেন থাকবে, 30 মিনিট সময়। সো পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এবং পার্ট 4 প্রত্যেকটা 10টা করে মোট 40টা কোশ্চেন। এই কোশ্চেনটা কাদের জন্য? একাডেমিক এবং জিটি অর্থাৎ জেনারেল ট্রেনিং এবং একাডেমিক উভয় ক্যান্ডিডেটের জন্য সেম কোশ্চেন। একই সাথে বসবেন, একই সাথে পরীক্ষা দেবেন, একই রকম আপনাদের গ্রেডিং সিস্টেম বা স্কোরিং সিস্টেম। এখানে স্কোরিং সিস্টেমটা কি? দেখেন যে আপনাদের 5 পাওয়ার জন্য মাত্র 40টার মধ্যে 16টা যদি রাইট করেন তাহলে আপনি 5 পেয়ে যাচ্ছেন। আবার 18 মানে 5.5 স্কোরের জন্য মাত্র 18টা যদি রাইট আনসার করতে পারেন 40টার মধ্যে, তাহলে কিন্তু আপনি 5.5 পাচ্ছেন। 40টার মধ্যে যদি 23টা রাইট করতে পারেন তাহলে 6 পেয়ে যাচ্ছেন। 7 পেতে হলে আপনাকে 30টা রাইট আনসার করতে হবে, 8 এর জন্য 35, আর 9 পাওয়ার জন্য 39। এই হচ্ছে আপনি যতটা রাইট আনসার করবেন সেই অনুযায়ী আপনাদের স্কোরটা চলে আসবে একটা মডিউল। এরপরে যে পরীক্ষাটা হবে 30 মিনিট শেষ হয়ে যাওয়ার পরে আপনাকে অতিরিক্ত আরো 10 মিনিট সময় দেবে রাইট আনসার গুলো আনসার শিটে ট্রান্সফার করার জন্য। সো এখানে মোট আপনাদের 11 প্রকার কোশ্চেন আছে। এই কোশ্চেন গুলি মূলত আপনাদেরকে শিখতে হবে। এই কোশ্চেন গুলো কোনোটা বাদ দেওয়ার কোনো অপশন নাই, সবগুলোর উপরে আপনি স্কিলফুল হতে হবে এবং এখান থেকে সবগুলো একসাথে আসবে না, এখান থেকে 4টা বা 5টা কোশ্চেন প্যাটার্ন আপনাদের আসবে। সো এখানে আপনাদেরকে বাট 4টা 5টা আসবে। অনেকে হয়তো বলে যে সাজেশন দিয়ে দিতে পারে, যেটা সময় কম, অনেকেই কোর্স করায় 22 দিনে কোর্স, কেউ করায় 30 দিনে কোর্স। সো এখানে 11টা দিনে এই 11টা কোশ্চেন প্যাটার্ন দেখা গেল সবগুলো না করে আপনাদের যেগুলো বেশি আসে বা কম আসে, যেটা তাদেরকে ভালো লাগলো ওই কটা করিয়ে দিল শেষ, তাহলে আপনারা কিন্তু ধরা খেয়ে যাবে। সো এটা একটু কেয়ারফুল থাকতে হবে যে কি কি কোশ্চেন প্যাটার্ন আপনাকে ফেস করতে হবে। এরপরে মডিউলটার নাম হচ্ছে রিডিং মডিউল। আপনাদেরকে 1 মিনিটের জন্য উঠতে দিবে না, উঠলে আপনাদের আর রেজাল্ট আসবে না। হ্যাঁ, সঙ্গে সঙ্গে যে কোশ্চেনটা দিয়ে দেবে তার নাম হচ্ছে রিডিং এর কোশ্চেন। রিডিং এর কোশ্চেন একাডেমিক এবং জিটি আলাদা হয়, পাশাপাশি বসবেন, বাট কোশ্চেন আপনাদেরকে আলাদা আলাদা করে দেবে। এখানেও আপনাদের প্যাসেজ গুলো পড়বেন, প্যাসেজের নিচে এরকম একটা প্যাসেজ দেওয়া থাকবে, গল্প স্টোরি, ঠিক এটা পড়ে আপনাদের ঠিক নিচে আপনাদের কোশ্চেন দেওয়া থাকবে। এই কোশ্চেন গুলো আপনাদেরকে ফিল আপ করতে হলে ফিল আপ, ট্রু ফলস নট করে যেমন স্যার বললেন সেটা একটা প্যাটার্ন। সো এগুলো কিন্তু খুঁজতে হবে না, এই যেমন ফিল ইন দ্য গ্যাপ দেওয়া আছে, এই ওয়ার্ড গুলো এই প্যাসেজটা ভিতরে আছে, জাস্ট পড়ে আপনাকে খুঁজে বের করে এগুলোতে ফিল করতে হবে। সো এইখানে যেটা থাকে মোট 3টা প্যাসেজ থাকে, 40টা আইটেমস মানে 40টা কোশ্চেন থাকবে। এখানে 1 ঘন্টা সময়। লিসনিং আমরা দেখলাম 30 মিনিট প্লাস 10 মিনিট, 40 মিনিট সময় পেয়েছেন, বাট এইখানে আপনি পাচ্ছেন টোটাল 60 মিনিট। এখানে আর এক্সট্রা কোনো টাইম দেওয়া হবে না। এটা কাদের জন্য? শুধুমাত্র একাডেমিকদের জন্য। 3টা প্যাসেজ মিলে মোট 40টা কোশ্চেন। এখানে নাম্বার সিস্টেমটা লিসনিং মডিউলের মতোই। এখানে 14তে পেলে 15 পেলে পরে আপনার হচ্ছে 5.5 হচ্ছে 19, 6 এর জন্য 23, 8 এর জন্য 35, 9 এর জন্য 39। আপনি পেলে আপনাকে সেই অনুযায়ী স্কোরটা পেয়ে যাবেন। এটা হলো এটার জন্য। কোশ্চেন কি কি আপনাদের সলভ করতে হবে? প্রায় 13 ধরনের কোশ্চেন প্যাটার্ন আছে। যেমন আজকে স্যার আপনাদেরকে করিয়েছেন 4 নাম্বারটা, ট্রু ফলস নট গিভেন। এরকম করে এখানে আরো বাকি 12টা কোশ্চেন প্যাটার্ন এখানে আছে, সেগুলো আপনাদেরকে দক্ষ হতে হবে, কোনোটাকে ছাড় দেওয়া যাবে না। এরপরে হচ্ছে জিটি রিডিং, যেহেতু কোশ্চেন আলাদা, তাদেরও 3টা সেকশন থাকে, তাদেরও 40টা কোশ্চেনই থাকে, তাদের জন্য 1 ঘন্টা সময় থাকে। বাট এইখানে একটু ডিফারেন্টটা হচ্ছে সেকশন 1 এ 2টা প্যাসেজ থাকে, আর হচ্ছে সেকশন 2 তেও 2টা প্যাসেজ থাকে, ছোট ছোট 2টা প্যাসেজ থাকবে, বা ছোট 2টা মিলে যোগ করলে পরে একাডেমিক এর সমানই হয়। সো এইভাবে মোট 40টা কোশ্চেন থাকবে। বাট মেইন চ্যালেঞ্জ হচ্ছে একাডেমিক আর জিটির মধ্যে পার্থক্য কতটুকু। আমি বলে থাকি যে 10%-এর মতো পার্থক্য আছে। পার্থক্যটা কোথায়? একাডেমিকের ওয়ার্ড গুলো, ভোকাবুলারি গুলো বেশ হার্ড, মানে একটু বড় বড় মানে ভোকাবুলারি থাকে, আর জিটির ক্ষেত্রে ছোট ছোট থাকে, মানে সরি ওয়ার্ড গুলো একটু ইজি থাকে। এই একটা পার্থক্য আমি দেখি। আর একটা পার্থক্য সেটি হচ্ছে মেজর, যেটা পার্থক্য সেটি হচ্ছে যে এইখানে যদি আপনারা স্কোরিংটা দেখেন, এইখানে মূলত জিটি স্টুডেন্টরা ধরা খেয়ে থাকে। কিভাবে ধরা খেয়ে থাকে? যেখানে 23টা পেলে রাইট আনসার করলে আপনি পাচ্ছেন হচ্ছে 5,
27টা রাইট আনসার করলে পাচ্ছেন 5.5, 30টা রাইট আনসার করলে 6। মানে এইখানে জিটি স্টুডেন্টের জন্য অনেক অনেক চ্যালেঞ্জ। এতগুলো রাইট আনসার করা জিটি স্টুডেন্টের জন্য অনেকটাই টাফ, কারণ এই 27 পর্যন্ত তারা আসতে পারে 1 ঘন্টায়। ম্যাক্সিমাম স্টুডেন্ট 1 ঘন্টায় এই 2টা প্যাসেজ কমপ্লিট করতে পারে। যেহেতু 2টা প্যাসেজ কমপ্লিট করতে পারে, 27টা তারা কমপ্লিট করতে পারে 1 ঘন্টায়, তার মানে হচ্ছে এর মধ্যে ভুল ভ্রান্তি আছে। তাই ম্যাক্সিমাম সময় তাদের রেজাল্ট আসে 4.5 অথবা 5, এই দুটার মধ্যে স্কোর হয়ে থাকে। সো এইখানে যদি স্কিলফুল যদি সে না হতে পারে, সে যদি ভালো গাইড না পেয়ে থাকে, তাহলে সে কি করবে, তার স্কোরটা 5 এর উপরে যাবে না। অর্থাৎ সে যদি খুব তাড়াহুড়া করে সবগুলোকে একটু করে, অর্থাৎ 5.5 পর্যন্ত যায়, 6, 7, 8 তাদের জন্য দুঃস্বপ্ন, ভেরি চ্যালেঞ্জিং। সো এইখানে তাদেরকে অনেক টেকনিক্যালি হতে হবে, এবং ভালো গাইড না পেলে পরে এখানে স্কোরটা আসবে না। সো এখানে তাদের হচ্ছে মেইন চ্যালেঞ্জ হচ্ছে স্কোর বেশি রাইট আনসার করতে পারাটা হচ্ছে তাদের জন্য মেইন চ্যালেঞ্জ। সো এখানে তাদের 10টা কোশ্চেনের প্যাটার্ন, এই কোশ্চেন গুলোর নাম একই, তাদের সলভ টেকনিকটাও সেম, শুধুমাত্র পার্থক্য যে দুটো বললাম, একটি হচ্ছে ওয়ার্ড মিনিং এর ক্ষেত্রে তাদের একটু পার্থক্য আছে, আর একটা হচ্ছে কোশ্চেন আপনার থেকে বেশি রাইট আনসার করতে হবে, সেটি হচ্ছে জিটির ক্ষেত্রে। এরপরে আপনারা 2 থেকে 3 মিনিট বা 5 মিনিটে পাবেন না, 2-3 মিনিট একটা ব্রেক পাবেন। ব্রেক দেয় না সাধারণত, এইসব তারা কোশ্চেন গুলো দিয়ে থাকবে। যদি পেপার বেস টেস্ট দিয়ে থাকেন তাহলে আপনার কোশ্চেন টোশ্চেন সব দিয়ে দিবে। এর মধ্যে আপনার যদি ওয়াশরুম ব্যবহার করার প্রয়োজন পড়ে, এর মধ্যে আপনি করে আসতে পারেন। এর মধ্যে আপনাদেরকে কোশ্চেন গুলো দিয়ে দিবে। সেটি হচ্ছে, এটা হচ্ছে রাইটিং। রাইটিং যখন শুরু হয়, রাইটিং এ 2টা বিষয় লিখতে হয়, টাস্ক 1 এবং টাস্ক 2। টাস্ক 1-এ আপনাদেরকে কম্পেয়ারিজম থাকে, অর্থাৎ 2টা গ্রাফ থাকবে, 2টা গ্রাফ দেখে শুনে, গ্রাফ চার্ট, পাই চার্ট, বার চার্ট এগুলো থাকে, সেগুলো দেখে আপনাদেরকে কম্পেয়ার মূলক একটা লেখা লিখতে হয়। সো এটা একটা প্যাটার্ন, এটা 3-4টা লিখলে আপনারা এটা কিভাবে লিখতে হয়, এটা খুবই সহজ একটা বিষয়। জাস্ট 3-4-5টা প্র্যাকটিস করলে আপনারা লিখতে পারবেন, যে কেউ লিখতে পারবেন। আর ছোটবেলায় যেগুলো এসে লিখেছেন, সেই এসে লেখার মতো লিখতে হয়। এটা আপনাদের এই যে উপর থেকে এই নিচ পর্যন্ত পড়তে হয়, যে 250টা ওয়ার্ড লিখতে হবে আপনাকে, 40টা মিনিট সময় দেওয়া আছে, এই অপশনটা পড়ে আপনাকে লিখতে হবে। এটারও তাদের একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট আছে, এই ফরম্যাট গুলো মেনটেন করে আপনাদেরকে লিখতে হবে, তাছাড়া কিন্তু স্কোর কম আসবে। সো এইখানে যেটি আপনাদের মেন বিষয় ফোকাস, সেটি হচ্ছে কি কি লিখতে হবে। টাস্ক 2টা টাস্ক লিখতে হবে আপনাদেরকে, মোট 1 ঘন্টা সময় পাবেন। আর হচ্ছে টাস্ক 1-এ যেটা বলা হচ্ছে গ্রাফ, টেবিল, চার্ট, ডায়াগ্রাম এগুলো লিখতে হবে। টাস্ক 2-তে হচ্ছে এসে রাইটিং, এটা হলো একাডেমিকদের জন্য। আর জিটিদের জন্য পার্থক্য হচ্ছে, টাস্ক 1-এ এইখানে এসে আপনাদের লেটার লিখতে হয়। লেটার আবার 2 প্রকার, একটা হচ্ছে ফর্মাল এবং ইনফর্মাল লেটার। একটা হচ্ছে ফ্রেন্ড সার্কেল অথবা বাবা মার কাছে যেটা লিখবেন লেটার, আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন যেটা আমরা বলি বিভিন্ন প্রতিষ্ঠানে, সেক্ষেত্রে সেটা একটা, এটাকে বলা হয় ফর্মাল। আর যেটা বাবা মার কাছে চিঠি লিখতেছে সেটা হলো ইনফর্মাল। সো এই দুটো লেটার আপনাদেরকে প্যাটার্নের লেটার লিখতে হবে টাস্ক 1-এ, যে কোনো একটা আসবে, দুটো আসবে না, যে কোনো একটা। এখানে বলে দেওয়া আছে 150 ওয়ার্ড, এটা 250টা ওয়ার্ড, ঠিক একাডেমিকের মতোই, একই রকম ইনফরমেশন, একই রকম সময়। শুধুমাত্র পার্থক্য হচ্ছে এটাতে টাস্ক 2 সেম। টাস্ক 2-তে আপনাদের একাডেমিকে যেরকম আপনাদের এসএল লিখতে হবে 250 ওয়ার্ডের, ঠিক জিটিদের জন্য একই রকম লিখতে হবে। আসলে মূলত তারা বিজনেস করার জন্যই মূলত এই এতটুকু পার্থক্য দিয়েছে, মানে এই রিডিং আর হচ্ছে লিসনিং মডিউলে এতটুকুই পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। আর স্পিকিং এবং লিসনিং তো সেম। সো এই হচ্ছে আপনাদের রাইটিং এর পরে যেটি আসতেছে সেটি হচ্ছে যে আমরা দেখলাম 2টা টাস্ক লিখতে হবে, মোট 60 মিনিট সময় পাচ্ছেন। টাস্ক 1-এ লিখতে হবে 20 মিনিট সময় তারা বলেছেন, বাট আপনি কম বেশি করে লিখতে পারেন, সমস্যা নেই। লেটার রাইটিং ফর্মাল ইনফর্মাল লিখতে হবে। টাস্ক 2 হচ্ছে 40 মিনিটস, এটা কম বেশি করলে লিখতে পারেন। ইস রাইটিং, এটা ফর জিটি। এইখানে আপনাদেরকে কি বিবেচনায় নিয়ে আপনাদের স্কোরিংটা দেওয়া হয়, 4টি ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে আপনাদেরকে নাম্বারিংটা করা হয়। একটা হচ্ছে টাস্ক অ্যাসাইনমেন্ট, কোহেশন, কোহেরেন্স, লেক্সিক্যাল রিসোর্স, গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি, এই 4টা। তার মানে 25 করে আমরা ধরতে পারেন। যদি টাস্ক অ্যাসাইনমেন্ট যা লিখতে দেওয়া হয়েছে সেটাকে যদি ঠিক মতো পড়ে বুঝে লিখতে পারেন, তাহলে ওকে 25% পেয়ে গেলেন। কোহেশন যদি ঠিক থাকে, কোহেরেন্স যদি ঠিক থাকে, ছন্দ তাল মিলিয়ে যদি লিখতে পারেন, যা লিখতে যাচ্ছেন এলোমেলো হচ্ছে না, তাহলেও আপনারা এখানে 25% পেয়ে গেলেন। লেক্সিক্যাল রিসোর্স মানে ভোকাবুলারি,
এখানে ভোকাবুলারি বলতে একটু কম হয়ে যায়, ভোকাবুলারি শুধু না, অর্থাৎ এখানে যে ফ্রেজ থাকে এই ফ্রেজ গুলো লিখতে পারাটা আপনাদের গুরুত্বপূর্ণ। অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে একটা ভালো মানে ওয়ার্ড এবং ফ্রেজ এখানে লিখতে হবে আপনাদের লেক্সিক্যাল রিসোর্সে। এইটা আপনাদেরকে মানে পড়াশোনা করেই গেইন করতে হবে। এখানে মানে কোনো স্কিল দেওয়া হবে না। স্কিল আপনার এই দুটা দিয়ে আপনি সেটাকে কন্ট্রোল করতে পারেন। এটা হলো কন্ট্রোলিং বিষয়। টাস্ক অ্যাসাইনমেন্ট এবং কোয়েশন যেটা থাকে এটা হচ্ছে আপনাদের স্কিল। এটা 2-4টা প্র্যাকটিস করলে এই দুটো অ্যাচিভ করা যায়। বাট এগুলো কিন্তু মুখস্থ বিদ্যা। আপনাকে অনেক ভোকাবুলারি পড়তে হবে, ভালো ভালো ভোকাবুলারি পড়তে হবে, কিভাবে কোন ভোকাবুলারি কোথায় লিখবেন না লিখবেন এগুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে এবং শিখতে হবে। আরেকটা বিষয় থাকছে, এটি হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি। যদি গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি আপনার ঠিক না থাকে, এখানে কোন লেভেলে কোন ধরনের গ্রামার ভুল করলে আপনার স্কোর কমে যাবে সেই জিনিসগুলো এখানে বলে দেওয়া আছে। অর্থাৎ এই লেভেলের যদি হয় থাকে 7 পাবেন, এই লেভেলে ভুল হলে পরে আপনি 8 পাবেন, এই লেভেলে ভুল হলে 9 পাবেন। তারপরে ধরেন যে এই ধরনের 6, 5 এইভাবে আপনাদের স্কোরিংটা করে দেওয়া আছে। সো তার মানে হচ্ছে আপনাদের মিনিমাম ভুলের উপর ডিপেন্ড করে আপনাদের স্কোরটা চলে আসবে। এই হচ্ছে আপনাদের রাইটিং। এরপরে যেটা শুরু হবে তার নাম হচ্ছে, এটা ওই যে একটু আগে বললাম পেপার বেস টেস্ট হলে পরে এটা অন্য একটা দিনে হবে, আর যদি কম্পিউটার লেভেল টেস্ট হয় তাহলে একদিনই হবে। তো এই ক্ষেত্রে আপনাদের এরকম ফেস টু ফেস যদি হয় তাহলে তো আপনার ফেস টু ফেস পরীক্ষা দিতে হবে। এক্সামিনার থাকবেন, আপনি থাকবেন, আপনাকে কোশ্চিন করা হবে, আপনি শুনে শুনে উত্তর দিবেন। এখানে বাম সাইডে যে কোশ্চিনটা দেখতে পাচ্ছেন এরকম কিন্তু কোশ্চিন আপনাদেরকে দেওয়া হবে না। বাট ক্যামব্রিজের যে বই আছে বইটার পিছনে আপনাদের স্যাম্পল কোশ্চিন কিরকম আপনাকে কোশ্চিন করা হবে সেগুলো দেওয়া থাকে। বাট আপনাকে এইরকম রিটেন আকারে কোশ্চিন দেওয়া হবে না। কি দেওয়া হবে না? বিশেষ করে পার্ট 1 এবং পার্ট 3 তে আপনাকে কোনো কোশ্চিন দেওয়া হবে না। এখানে সম্পূর্ণটাই হচ্ছে মুখে মুখে কোশ্চিন করা হবে, আপনাকে কানে শুনে উত্তর দিতে হবে ভালোভাবে। বাট এখানে কি লেখা থাকে, পার্ট 1-এ আপনাকে যে কোশ্চিন গুলো করা হয় 8-10টা কোশ্চিন করা হবে। এই কোশ্চিন গুলোতে আপনাকে ভেরি মানে ফ্যামিলিয়ার টপিক, যেমন হচ্ছে অ্যাবাউট ইউর সেলফ, ইউর হোম, ওয়ার্ক, স্টাডি, এই ধরনের আদার্স ফ্যামিলিয়ার টপিক নিয়ে আপনাকে কোশ্চিন গুলো করা হবে এখান থেকে। এরপরে চলে আসবে হচ্ছে পার্ট 2। পার্ট 2-তে এই কোশ্চিনটা আপনাকে দেওয়া হবে। এই যে বক্সের মধ্যে যতটুকু দেখতে পাচ্ছেন এটা একটা বড় একটা শীটে লেখা থাকবে, এই শীটটা আপনাকে দেওয়া হবে, এটা শুধু কোশ্চিন দেওয়া হবে। পার্ট 2 এটা অনেকে বলেন কিউ কার্ড বা কেউ বলেন হচ্ছে এটার নাম হলো অফিসিয়ালি লং টার্ম কোশ্চিন। সো এই কোশ্চিনটা যখন দেবেন তখন কিন্তু আপনাকে এক্সামিনার এটা পড়ে শোনাবেন না, উনি পড়ে যেটা বলবেন সেটা হচ্ছে এইটা। কি বলেন? You will have to talk about the topic for the 1 to 2 minutes. You have the 1 minute to think about what are you going to say. You can make some notes to help you if you wish. এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আপনাকে হাতে এই কোশ্চিন পেপারটা দিয়ে দেবে। আপনার কাজ হচ্ছে এই কোশ্চিনটা পড়ে 1 মিনিটের মধ্যে আপনাকে পড়ার সময় দিবে। এখানে বলে দিল যে আপনার জন্য 1 মিনিট সময়, তো এটা পড়তে সাধারণত 20 সেকেন্ড সময় লাগে। আর 40 সেকেন্ড আপনি আরো কি করবেন, নোট করবেন। তাহলে আরো 40 মিনিট, সরি 40 মিনিট না 40 সেকেন্ড, হ্যাঁ 20 সেকেন্ড আপনি মোটামুটি আপনি পাবেন হচ্ছে পড়তে 20-25 সেকেন্ড সময় লাগে এতটুকু কোশ্চেন পড়তে। আর বাকি সময়টা আপনি এখান থেকে পড়ে যে সমস্ত বিষয়গুলো নোট করা প্রয়োজন সেগুলো নোট করতে হয়। আর আপনাদেরকে বলেছেন এখানে যে 1 to 2 মিনিটস আপনাকে কি করতে হবে, বলতে হবে। 1 মিনিটের নিচে যদি কেউ বলেন তাহলে ব্যাড স্কোর কমে আসবে। 2 মিনিটের যদি বেশি বলেন আপনাকে থামিয়ে দিবে, বাট এখানে কোনো নেগেটিভ মার্কস নাই, অবশ্যই এটা পজিটিভলি দেখা হয়। এই হচ্ছে আপনাদের পার্ট 2 এবং পার্ট 3। পার্ট 3 বলা হচ্ছে ডিসকাশন টপিক, অর্থাৎ এখানে ওপিনিয়ন বেসড কোশ্চিন করা হয়, অর্থাৎ একটু বড় বড় কোশ্চিন করা হয়। আপনার কাছ থেকে ওপিনিয়ন চাওয়া হবে, বিশেষ করে যে আপনাকে একটা কোশ্চিন করছেন সেই কোশ্চিনটা সম্পর্কে আপনাকে বলতে হবে, আনসারটা দিবেন, তারপরে আপনি এক্সাম্পল দিবেন, রিজনটা দিবেন, তারপরে হচ্ছে এক্সাম্পল সেট করবেন। মানে প্রত্যেকটা কোশ্চিন প্যাটার্নটা পার্ট 3 উনি বলেই দিবে। আমরা এখন পার্ট 1-এ আছি, পার্ট 2-তে আমরা যাচ্ছি, পার্ট 3-তে যাচ্ছি। তার মানে আপনাকে ব্যাপারটা বুঝতে হবে, মানে কেন তিনি পার্ট 1, পার্ট 2, পার্ট 3 উনি মেনশন করছেন এই কারণে যে পার্ট 1-এ কি কোশ্চিন করা হয়, পার্ট 2-তে কি কোশ্চিন করতে হয়, কিভাবে আপনাকে বলতে হবে, তারপর পার্ট 3-তে কি ধরনের কোশ্চিন করবে সেই বিষয়গুলো আপনাদেরকে আগে থেকে জানা থাকতে হবে। তাছাড়া স্কোর আপনাদেরকে অবশ্যই কমে আসবে।
সো আমরা এটা দেখলাম যে 3টা পার্ট মোট। এই কোশ্চেনটা অর্থাৎ স্পিকিং টেস্টটা 11 থেকে 14 মিনিট হলো অফিসিয়াল টাইম, বাট এখানে 2-3 মিনিট কম বেশি হইতে পারে। পার্ট 1-এ আমরা দেখলাম যে ভেরি পার্সোনাল কোশ্চেন করা হয়। পার্ট 2-তে লং টার্ম কোশ্চেন, 1 মিনিটের প্রিপারেশন, 1 থেকে 2 মিনিট আপনাদেরকে বলতে হবে। পার্ট 3-তে হচ্ছে ডিসকাশন কোশ্চেন, আপনাকে এখানে কোশ্চেন গুলো একটু ব্রিফলি আপনাকে ডিসক্রাইব করতে হবে। এটা কাদের জন্য? একাডেমিক এবং জিটি উভয়ের জন্য সেম কোশ্চেন, সেম ভাবে আপনাকে কোশ্চেন গুলো করা হয়। এখন কথা হচ্ছে স্কোরিংটা কিভাবে করা হয়? ঠিক রাইটিং এর মতোই এখানেও কি কি ভুল করলেন 4টি ভুলের উপর ডিপেন্ড করে আপনাদেরকে নাম্বারিংটা করা হয়, অর্থাৎ স্কোরিংটা করা হয়। আপনাকে এখানে টাস্ক অ্যাচিভমেন্ট বলে কোনো শব্দ দেওয়া হয়নি, দেওয়া হয়েছে ফ্লুয়েন্সি এবং কোহেরেন্স। তার মানে হচ্ছে আপনি কতটুকু সাবলীল ভাবে বলতে পারছেন এবং আপনার ছন্দ তাল কতটুকু মিলিয়ে বলতে পারছেন। একবার দেখা গেল ঢাকা বলছেন, একবার চিটাগং বলছেন, এইভাবে তালগোল না মানে মানে বাদিয়ে ফেলেন। আপনাকে ফ্লুয়েন্সিটা ঠিক রাখতে হবে, কোহেরেন্সটা ঠিক রাখতে হবে, তাহলে এটার কাজটা শেষ। লেক্সিক্যাল রিসোর্স সেম, রাইটিং এ যে এরকম বলেছি ঠিক এখানে। তো এখানে আরেকটা জিনিস যোগ করতে পারেন। রাইটিং এর ক্ষেত্রে বলেছিলাম হলো ভালো ভালো ওয়ার্ড লিখতে হবে এবং হচ্ছে ফ্রেজ লিখতে হবে। আর এখানে আরেকটা যোগ করতে হবে, সেটা ইডিয়মস কিছু যোগ করতে হবে, মানে আমরা ধাঁধা যেটা বলি, ধাঁধা টাইপের যেটা আর কি। সো এইটা আপনি যোগ করলে আপনার লেক্সিক্যাল রিসোর্সে কাজটা শেষ। ভালো ওয়ার্ড, ফ্রেজ এবং হচ্ছে ইডিয়মস আপনি যোগ করতে হবে। গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি, এখানে আপনি কি কি আপনি গ্রামার যোগ করছেন, মানে কিরকম সেন্টেন্স গুলো ব্যবহার করছেন, আপনি কতটুকু গ্রামার এরর ফ্রি বলতে পারছেন। সো এটা আপনাদের এখানে চেক করা হবে। আর আরেকটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ, তার নাম হচ্ছে প্রনাউন্সিয়েশনটা আপনাকে দেখা হবে, যে আপনি যে ইংরেজি প্রনাউন্সিয়েশন গুলো করছেন সেগুলো এক্সামিনার বুঝতে পারছে কিনা। সো অ্যাটলিস্ট আপনি যা বলতেছেন সেটি যেন এক্সামিনারের কাছে বোধগম্য হয়, তাহলে আপনার কাজটা শেষ। এখানে কিন্তু আপনাদের অ্যাকসেন্ট কিন্তু বলা হয়নি যে আপনাদেরকে অ্যাকসেন্টের উপর নাম্বার দেওয়া হবে। এখানে অ্যাকসেন্টের কোনো শব্দ নেই। অ্যাকসেন্ট মানে হচ্ছে যেমন ব্রিটিশরা একরকম অ্যাকসেন্ট করে থাকে, আমেরিকানরা তাদের অ্যাকসেন্ট আরেক রকম, অস্ট্রেলিয়ানদের ইংরেজির অ্যাকসেন্ট আরেক রকম। আপনি যদি আবার বলেন যে চায়নাদের যদি যান, চায়নাদের অ্যাকসেন্ট হবে আরেক রকম, আমাদের হচ্ছে আরেক রকম, তাই না? সো এক একটা দেশে ডিপেন্ড করে অ্যাকসেন্টটা আলাদা হবে, এটা কিছু করার না। এই জন্য এটার উপরে কোনো নাম্বার সেট করা হয় নাই। বাট যে ওয়ার্ড গুলো আপনি বলবেন সেই ওয়ার্ড গুলো যেন অ্যাটলিস্ট বোঝা যায়, তাহলেই আপনাদের স্কোরটা ফুল চলে আসবে। এই 4টি ক্রাইটেরিয়ার উপরে আপনাদেরকে ডিপেন্ড করে মার্কিং করা হবে। সো আমরা দুটা বিষয় সিমিলার দেখতে পাচ্ছি, একটি হলো লেক্সিক্যাল রিসোর্স আর হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ আর অ্যাকুরেসি। এই জন্য আমাদের একটু আগে যে অফার গুলো আমি আপনাদেরকে দিচ্ছিলাম, যে আমাদের যে অফার গুলো আছে, কেন আমরা অফার গুলো দিয়েছি, এই কারণে যে আপনাদের ভালো স্কোরের জন্য আমরা বাধ্য আপনাদেরকে গ্রামারটা মানে আইএলটিএস রিলেটেড গ্রামার গুলো পড়ানো। যদি এগুলো ঠিক মতো না পড়ানো হয়, আপনাদের না শেখানো হয়, আপনাদের ভালো স্কোর করা অবশ্যই অনেক অনেক টাফ হয়ে যাবে। আপনারা জানেন অনেকেই, স্যার হয়তো বলবেন যে স্যার আমরা তো টেন্স তো বুঝি, সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স বুঝি, আপনারা এখানে বোঝেন, কিন্তু তারপরেও আপনি শুধু পড়তে দিলে আপনারা পড়ে মিনিং করতে পারবেন না। যদি আমার কথা বেশি না করেন, যাদের বই আছে তারা জানেন যে কিরকম চ্যালেঞ্জ আছে। শুধু রিডিং পড়াতেই আপনাদেরকে যে প্যাটার্নে তারা মানে প্যাসেজ গুলো লেখে, এই লেখাগুলো পড়ে তাদের অর্থ বের করাটাই অনেক টাফ। সো এই ধরনের গ্রামার আপনাদের না পড়লে, আসলে পড়ে বুঝতে না পারলে আলটিমেট আপনাদের ভালো স্কোর নিয়ে আসা ইম্পসিবল। সো এই জন্য আপনাদের গ্রামারটা আমরা করাই। আর যেহেতু এখানে মোটামুটি যারা বাংলা মিডিয়ামে স্টুডেন্ট আছেন, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আরো 1 থেকে 1,500 ভোকাবুলারি আপনাদেরকে নতুন নতুন পড়তে হবে। কারণ কি, এই প্যাসেজ গুলো যেগুলো দেওয়া হয় কোশ্চেন আকারে, এগুলো মূলত হচ্ছে রিসার্চ বেসড আপনাদের প্যাসেজ। এই গল্পগুলো দেখবেন যে কোনো ইউনিভার্সিটির টিচার রিসার্চ করছেন কোনো একটা বিষয়ের উপরে, সেগুলো সাধারণত কোশ্চেন আকারে আসে। সো এই লেখাগুলো বেশ একটু হার্ড হয়ে থাকে, বিশেষ করে একাডেমিক ক্ষেত্রে। জিটির ক্ষেত্রেও হয়, আপনাদের পার্ট 3 যেটা থাকে সেটার ক্ষেত্রে তাদের সেম, একাডেমিক আইসিটি আলাদা করে কিছু নাই। সো এই প্যাসেজ গুলো একটু যেহেতু হার্ড হয়ে থাকে, এখানে বড় বড় ওয়ার্ড থাকে, মিনিং গুলো একটু হার্ড। সো আপনারা যদি মোটামুটি 1 থেকে 1,500 নতুন ভোকাবুলারি শিখে ফেলতে পারেন, তাদের জন্য আর কথা বাধা হবে না। তখন সব ধরনের কোশ্চেন পড়ে আপনারা দ্রুত বুঝে উঠতে পারবেন, সেটা লিসেনিং এর হোক, সেইটা স্পিকিং এর হোক,
সেইটা আপনাদের লিসনিং রাইটিং যেখানে হোক সব জায়গাতে আপনারা ভালো করতে পারবেন। সো আপনাদেরকে যেটা করতে হবে, বেশ কিছু ভোকাবুলারি আপনাদেরকে পড়তে হবে। এই জন্য আমরা যেটা রাখছি, ভোকাবুলারি একটা সেশন রাখছি। অনেকের যদি শুরুর দিকে লিসনিং এ প্রবলেম হয়, এটার জন্য আমরা ডকুমেন্টারি দেখাই, কিছু স্ক্রিপ্ট রাইটিং পেপার আছে সেগুলো আমরা করাই, এবং যে কোশ্চিন যে ওয়ার্ড গুলো রিপিট এন্ড রিপিট হয়, সেম টু সেম কোশ্চিন আপনাদের আসবে না। অর্থাৎ যেগুলো বাজারে আমরা বই কিনে পাই সেগুলো থেকে কোনো প্যাসেজই আপনাদেরকে কমন পাবেন না, কিন্তু কমন পাবেন হচ্ছে ওয়ার্ড। আপনার ধরেন যে 80 থেকে 85% ওয়ার্ড আপনারা কমন পাবেন, মানে এগুলোই আসে। এই ধরনের ওয়ার্ড গুলি আপনাদেরকে পড়তে হবে, এবং এই ওয়ার্ড গুলোর বিশেষ করে লিসনিং মডেলে যেহেতু আপনাদের ফিল ইন দ্য গ্যাপ আছে, সেইখানে আপনাদেরকে শুনে লিখতে হয়। এখানে স্পেলিং মিস্টেক করা যাবে না, স্পেলিং মিস্টেকের উপর কোনো নাম্বার নাই। ওকে, সো এগুলো আপনাদেরকে একটু শিখতে হবে। সো আমাদের এই হচ্ছে মোটামুটি 4টা মডিউল আপনাদেরকে আমি দেখালাম যে কিভাবে স্কোরিংটা করা হয়। এই 4টা স্কোর আলাদা আলাদা ভাবে আমরা দেখলাম। লিসনিং এ যে স্কোর পাবেন, রিডিং এ যে স্কোর পাবেন, রাইটিং এ যে স্কোর পাবেন, স্পিকিং এ যে স্কোর পাবেন, 4টা যোগ করে এভারেজ করা হয়, ভাগ করা হয়। ভাগ করে যেটা পাবেন সেটাকে বলা হয় ওভারঅল ব্যান্ড স্কোর। এখানে 2টা স্কোর মেনশন করা থাকে, একটা হলো নাম্বার দিয়ে, আর একটা হচ্ছে লেটার নাম্বার দিয়ে, অর্থাৎ লেভেল দিয়ে। অর্থাৎ এই লেভেলটা বোঝে হচ্ছে ইউরোপ, তারা এই স্কোর বোঝে না, তারা বোঝে লেভেল, তারা কোন লেভেলে স্টুডেন্ট। অর্থাৎ এখানে A1 A2 B1 B2 C1 C2, C1 C2 হলো হাইস্ট লেভেল। সো এখানে তারা বলা হয় কমন ইউরোপিয়ান ফ্রেমওয়ার্ক রেফারেন্স, অর্থাৎ CERF, তারা রেফারেন্স দিয়ে এখানে এই আইটিএস সার্টিফিকেট আপনাদের এখানে উল্লেখ থাকবে, দুইটাই উল্লেখ থাকবে। অর্থাৎ আপনার ইউরোপের জন্য এই সার্টিফিকেট ইউজ করতে পারবেন, পশ্চিমবঙ্গের জন্য করবেন, সবার জন্যই পসিবল। সো এটাই হচ্ছে আপনাদের ওভারঅল একটা ইনফরমেশন অ্যাবাউট দ্য আইএলটিএস প্রিপারেশন। আর আমরা যেভাবে করাবো আপনাদেরকে সেটা আমরা বলে দিলাম। এখন আপনাদের যদি বিদেশ যেতে হয় তাহলে যেটা লাগবে সেটার নাম হচ্ছে আইএলটিএস। সো আইএলটিএস যদি না থাকে, সার্টিফিকেট যদি না থাকে, নো আইএলটিএস নো ফিউচার, অর্থাৎ আপনি বিদেশ যাওয়াটা সহজ হবে না। সো আমরা যেটা আপনাদেরকে করেছি সেটি হচ্ছে আপনাদেরকে খুবই কনভিনিয়েন্ট ওয়েতে আপনাদেরকে আমরা যেটা অফারটা দিয়েছি সেটি হচ্ছে যে আগে স্কুল পরে ফি, শুধুমাত্র 999 টাকা অ্যাডমিশন ফি, বাকি টাকাটা হচ্ছে স্কুলের পর। সো এই অফারটা কালকে পর্যন্ত আপনাদের জন্য থাকছে। যাদের পেমেন্ট নাই এই মুহূর্তে, বাট যাদের আছে তারা তো অবশ্যই আজকে এখন দিয়ে দিবেন, আর যাদের আজকে এই মুহূর্তে নেই তাদের জন্য আপনারা আগামীকালকের মধ্যে দিয়ে দেবেন। আর ক্লাসটা শুরু হবে আমাদের আজকে কি বার, সোমবার, মঙ্গলবার, বুধবার। হ্যাঁ, কালকে হচ্ছে সোমবার, মঙ্গলবার থেকে আমাদের ক্লাসটা শুরু হবে। সো আপনাদের আমার আর কোনো বলার নেই। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমরা থার্ড সেশনে চলে আসতেছি। থার্ড সেশনটা হচ্ছে আপনাদের প্রশ্ন এবং উত্তর সেকশন। আর যারা ফর্মটা পাননি তারা যদি ফর্ম অথবা যোগাযোগের জন্য আপনারা এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, কল করতে পারেন। আর হচ্ছে এখন যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন। কারো কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন এনিওয়ান? সবাই মিউট হয়ে আছেন। হ্যাঁ, যদি কোশ্চেন থাকে হ্যান্ড রেজ করতে পারেন।
কোনো কোশ্চেন নাই? আচ্ছা আমি নাম জিজ্ঞাসা করি। হ্যাঁ, মাহমুদ পাটোয়ারি, AHM মাহমুদ পাটোয়ারি, শুনতে পাচ্ছেন? মিউট কি পার্মানেন্টলি হয়ে আছেন নাকি আপনারা? না, ওপেন পড়ে আছে। শুনতে পাচ্ছেন তো দেখি? শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন না না কেউ? আনিস ইসলাম ভাই কি শুনতে পাচ্ছেন? আপনারটা তেমন আনমিউট তো। জি জি আমি শুনতে পাচ্ছি। তার মানে অন্যদের কি মাইক অন আনমিউট করতে পারছেন না নাকি, এরকম কোনো সমস্যা হচ্ছে? যাই হোক, তার মানে আপনি শুনতে পাচ্ছেন, তার মানে কোনো কোশ্চেন নাই, তাই তো? আনিস ভাই, আপনার কোনো কোশ্চেন আছে? আমি একটু মাঝে মানে আমি পুরোটা ক্লাস কন্টিনিউ করি নাই যার কারণে আচ্ছা আমি প্রশ্নগুলো কি করব না করব বুঝছি না। আচ্ছা, আপনি কি বিদেশ যাওয়ার নিয়ত করেছেন নাকি প্রিপারেশন নিয়েছেন এরকম কোনো কিছু? জি জি আমি ইচ্ছা পোষণ করছি যে আমি যেতে ইচ্ছুক, মানে আমি স্টুডেন্ট বিষয় প্লাস ইমিগ্রেশন পারপাসে যেতে ইচ্ছুক। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তার মানে আপনি অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন? জি জি আমি মাস্টার্স কমপ্লিট, এমএসসি কমপ্লিট। হ্যাঁ, আপনি তাহলে যাদের অনার্স মাস্টার্স কমপ্লিট থাকবে তাদের জন্য সবচেয়ে ভালো হয় একাডেমিক এবং জিটি দুইটাতে প্রিপারেশন নেওয়া এবং দুইটা ওয়েতেই আপনাদের ট্রাই করা। ঠিক আছে, সুতরাং একটু গুছিয়ে প্রিপারেশন নিলে দেখা যাবে যে আপনাদের স্কোর পেতে আর সমস্যা হবে না। সো আপনি যেটা পরে জয়েন করেছেন, আমাদের অফার টফার তো মানে সবই তো দেখেছেন, তাই না? জি আমি দেখেছি, আমি শুরুতেও ছিলাম আবার লাস্টে জয়েন করেছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তাহলে তো আপনি জেনে গেছেন যে আমাদের যে অফারগুলো আছে সেগুলো কালকে পর্যন্ত থাকবে, তারপরে আমাদের আর অফার থাকবে না। সো কালকের দিনের মধ্যে সবাই অ্যাডমিশন নিয়ে নেবেন, ইনশাআল্লাহ দেখা হবে ক্লাসে। যদি জি, ক্লাস মানে কোন কোন স্যার নেবেন আপনারা? আমাদের টিচার হলো 3-4 জন আছে। হ্যাঁ, ও 3 জন দেখছিলাম মানে প্রথমে শুরুতে। জি 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 3 জন। আপনারা তো মাশাআল্লাহ অনেক ভালো। আপনাদের কি কি বলে অফলাইন ব্যাচ বা এরকম অফিস কোথায় আছে আপনাদের? অফলাইন অফিস হলো রামপুরা বনশ্রীতে। রামপুরা বনশ্রী, জি। ঠিকানা দেওয়া আছে, দেখবেন যে আপনাদের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যেখানে জয়েন করেছেন ওইখানে ঠিকানা দেওয়া আছে। জি ভাইয়া, মানে আমি হচ্ছে এগ্রিকালচারে পড়াশোনা করেছি। এগ্রিকালচারে পড়াশোনা করে আমি কয়েকটা চাকরি করছি, ডিসি অফিসে চাকরি করছি, যশোরে চাকরি করছি, মানে সর্বশেষ মানে হচ্ছে আমি ভার্সিটিতে চাকরি করি খুলনা বিশ্ববিদ্যালয়ে। আচ্ছা আচ্ছা, মানে ফাইন। এখানে হচ্ছে আমি হচ্ছে ল্যাব টেকনিশিয়ান, মানে ওই জব করি আর কি। তো যেহেতু ফুল টাইম জব করি ভার্সিটিতে, তা এটা দেখছি যে আমি চ্যাট জিপিটিতে সার্চ দিয়ে দেখি, মানে ওইখানে দেখি যাতে আমার আইএলটিএস ভালো একটা স্কোর হলে, আমি তো ফুল টাইম কাজ করি, আমি তো এই ল্যাবের কাজগুলো মানে জানি বা পারি, এইগুলা দেখি যে অনেক পিএনপি তে ইন ডিমান্ড জব হিসেবে এটা ভালো আছে, চাহিদা আছে। আচ্ছা আচ্ছা, এটাতে ইভেন মনে হয় ভালো একটা মানে স্কোর তুলতে পারলে আমার এক্সপ্রেস এন্ট্রিতে স্কিলড ওয়ার্কার হিসেবেও কিন্তু পিয়ার নিউজ আর একটা অপরচুনিটি আছে, মানে এগুলো আসলে হ্যাঁ অনেকগুলো দেশেই এখন ধরেন যে অনেক ধরনের অফার আছে, যেমন মানে জার্মানির ক্ষেত্রে অনেক ধরনের অফার আছে, অস্ট্রেলিয়াতে অফার আছে, কানাডাতেও আছে।
আবার দেখবেন যে এগুলোতে মানুষ মনে করে যে আমেরিকা যাওয়া খুব কঠিন, আমেরিকাতে যাওয়া কিন্তু বেশ সহজ। না ওই আসলে তো সময়কালে হচ্ছে সরকারি চাকরির জন্য চেষ্টা করছি, পাইছিও, কিন্তু আরো যদি অনেক আগে ট্রাই করতাম আমার রেজাল্টও ভালো, মানে 3.5 আপ আছে, অনার্স মাস্টার দুইটাই, পাবলিকেশনও আছে, মানে সায়েন্সে পাবলিকেশনও আছে। তো এখন আবার এই মানে 35 বছরে এসে মনে হচ্ছে ফ্যামিলির চাপে পড়ে বা নিজেও একটু রিয়েলাইজ করতেছি যে দেখি আইএলটিএস করে একটা শেষ চেষ্টা করা যায় কিনা এরকম কিছু। হ্যাঁ, শুরু করলে এটা দেখবেন যে 2 থেকে 2.5 মাস, তো বেশি সময় ডিউরেশনটাও না। দেখবেন শুরু করলেই আপনার কখন যে শেষ হয়ে যাবে আপনি বুঝতে পারবেন না। জি ভাই। তারপরে দেখবেন যে আপনার অনেক অপরচুনিটি চলে আসবে। জি জি শুরু করতে হবে। আসসালামু আলাইকুম ভাই, একটা কথা বলতে পারি? জি। যে আমি তো এই কোর্সে ভর্তি হয়েছিলাম এই মাস 2-3 আগে, বাট আমার পার্সোনাল কিছু প্রবলেমের কারণে পরে কথা বলছি, আমি কন্টিনিউ করতে পারিনি। তো আমি আবার এটা কন্টিনিউ করতে চাচ্ছি, আসলে কথাও বলতে পারিনি, এর মধ্যে কিছু পারিবারিক প্রবলেম ছিল। আপনার তো আমি চিনতে পারছি মারুফ ভাই। হ্যাঁ 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 হ্যাঁ, না আমার অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছিল এক, দ্বিতীয়ত আবার দ্বিতীয় বেবি হয়েছে, এগুলো নিয়ে পারিবারিক ভাবে আমি তো একাই, পরবর্তীতে আমি কন্টিনিউ করতে পারিনি আর কি। আমি মনে হয় 1000 টাকা পে করেছিলাম, পরে 500 টাকা পে করতে চেয়েছিলাম, আমাকে গ্রুপ থেকে বের করে দিয়েছেন। হ্যাঁ, তো যোগাযোগ করা হয়নি আপনার সাথে। থ্যাংক ইউ আমাকে চিনতে পারার জন্য। মানে আপনাকে মনে হয় ক্লাসে বলেছিলাম যে এরকমই হয়, স্টুডেন্টদের এই যে অমনোযোগিতাটাই হচ্ছে মেইন। জি জি জি, আমরা তো ট্রাই করি আপনাদের জন্য ভালো কিছু দেওয়ার। না না, আপনাদের দিক থেকে অনেকগুলি করেছে। জি, আমি কিছু ক্লাস করেছি, রাইট। হ্যাঁ, কয়েকটা 5-6টা, খুব বেশি না, হয়তো 5-6টা ক্লাস করেছি। হ্যাঁ, আরো কিছু ছিল, কাজের ব্যস্ততা ছিল ভাই, রমজান মাসে প্রচন্ড ব্যস্ত ছিলাম। আমি তো ইন্টারন্যাশনাল বুককিপিং করি, আমি প্রায় অনেকগুলো প্রজেক্ট পেয়েছিলাম, প্রায় 30টা প্লাস। এগুলো আমাকে করতে, মানে রমজান মাস এক, দ্বিতীয়ত সমস্যা, নিজে অপারেশন করেছিলাম, সব মিলে আমি কুলায় উঠতে পারিনি সময়ের দিক দিয়ে, বিশেষ করে। এখনো ব্যস্ততা দিচ্ছে, তারপরে আমাকে শেখার জন্য, আমাকে স্কিল ডেভেলপমেন্টের জন্য এখানে 1-1.5 ঘন্টা আমাকে বের করতে হবে। হ্যাঁ, আপনি কালকে একটু ফোন দিয়ে আপনার অ্যাপ্লিকেশন নিয়ে নিন, তাহলে আমাকে অ্যাড করে নিয়েন তাহলে প্লিজ। থ্যাংক ইউ। যে আমার একটু ছিল, জানার ছিল, আমরা ক্লাসের শীট ফলো করলে হবে না, কোনো বই বা ওরকম কোনো? আপনাদেরকে শুধু এক সেট বই কিনতে হবে, আর বাকিগুলো আমরা সব দিয়ে দেবো। এক সেট বই, ক্যামব্রিজের বইগুলো হচ্ছে খুবই কম দাম, আপনার হচ্ছে 30-35 টাকার দাম, অর্থাৎ 300-400 টাকার বই আপনার কিনতে হবে। 300 থেকে 400 টাকার বই, এক সেট বই কিনলে আপনার হয়। ক্যামব্রিজের এক সেট কিনলে হবে? জি জি, হার্ড কপিটা আপনার থাকলে ভালো। সফট কপিগুলো আমাদের কাছে আছে, বাট আপনার হার্ড কপিটা থাকলে প্রিপারেশনটা ভালো হবে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আর ডক্টর আজাদ ভাই কিছু বলতে চান? ডক্টর আজাদ দেখতে পাচ্ছি। আর মাহমুদ পাটোয়ারি ভাই কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আমি একবার দুবার আপনাদের নামটা ডাকছি, যদি শুনতে পান তাহলে আপনারা আনমিউট করে আমাকে কোশ্চেন করবেন, তাছাড়া ক্লাসটি এখানে শেষ করে যাচ্ছি। মেহেদি ভাই শুনতে পাচ্ছেন? মেহেদি হাসান, আপনি তো মনে হয় একটা মেসেজ লিখেছেন না? মেহেদি হাসান স্যার এট প্রেজেন্ট ইউরোপের কোন কান্ট্রি ভালো হবে? সব কান্ট্রি ভালো হবে, শুধু আপনার দেখতে হবে যে আপনার জন্য কোনটা সুইটেবল হয়। আপনাকে অনেকভাবে ট্রাই করতে হবে, অ্যাপ্লিকেশনটা করতে হবে, তারপরে যেটাতে হবে সেটাতে যেতে হবে। হ্যাঁ, ইউরোপের হয়। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ফর্মটা পূরণ করছিলাম, এই জন্য ফর্মটা ফিল আপ করেছেন, পেমেন্টটা দেননি তাই তো? জি জি, আমি পেমেন্টটা কালকে দেব। ওকে, ঠিক আছে, সমস্যা নাই।
যারা আমি একটা ইনফরমেশন জানতে চাচ্ছি। আমার তো রাইটিং এ আর স্পিকিং এ একটু প্রবলেম। এখন এটাকে আমি ওই যে 27 তারিখে, জুলাই 27 তারিখের আগে পরীক্ষা দিতে চাচ্ছি আর কি, ইউকে ভিআই পেপার বেসে। এখন আমার একটু ক্রাশ কোর্সে যদি পসিবল হয় তাহলে হলো, না হলে পরবর্তীতে দিতে হবে আর কি কম্পিউটারে। কম্পিউটার আমি জানি, তবে স্পিডটা কম আর কি টাইপিং এ। আপনার ফর্মটা কি নূর আলম সিদ্দিক? জি, আপনার ফর্মটা মনে হয় আসেনি, সাবমিট হয় না। আপনার নূর আলম সিদ্দিক, না না, এই হচ্ছে মাহমুদ পাটোয়ারি আমার ওইটাই, না যেটা না আপনার ফর্মটা তাহলে আসেনি, সাবমিট হয় না। আপনি আজকে সাবমিট করে দেন। হ্যাঁ, আর কিভাবে জানবো এটা সাবমিট হয়েছে? আমরা তো এখানে দেখতে পাবো। ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, না আমি তো আর পরবর্তীতে জানবো কিভাবে। ও আপনি সাবমিট করলে আপনি ওই যে থ্যাংক ইউ লেখা আসবে আর কি। হ্যাঁ, সাবমিট বাটনে ক্লিক করেন তাহলে। জি, সাবমিট বাটনে ক্লিক করলে আপনি আশা করা যায় আপনি বুঝতে পারবেন যে আপনারটা সাবমিট হয়েছে। ও আচ্ছা। জি, না পেমেন্ট না করলে কি সাবমিট বাটনে ক্লিক করা যাবে পেমেন্ট অপশনটা না দিয়ে? পেমেন্ট অপশনের জায়গাটাতে আপনার মোবাইল নাম্বারটা লিখে দিবেন। হ্যাঁ, অথবা টুমরো লিখে দিয়ে, জি আমি কালকে টুমরো লেখেন অথবা আপনার মোবাইল নাম্বারটা দিয়ে সাবমিট করে দিন। এখন আলাদা কি যারা মানে ক্রাশ কোর্স করে, ক্র্যাশ কোর্স করে মানে ক্রাশ কোর্সে কি আমি মানে যেটা মানে আমাদেরকে কি স্পেশালি কি করানো হবে নাকি আপনি কি আগে প্রিপারেশন নেওয়া আছে? আগে প্রিপারেশন একটু নিছিলাম আমি, একটু নিয়ে অনেক হবে অনেক 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 আগে নিছি আর কি, আর 2-3 বছর আগে নিছি। প্র্যাকটিস ক্লাস শেষে যদি আপনার 5 এর উপরে স্কোর থাকে তাহলে প্র্যাকটিস ক্লাসে যাওয়াটা, ক্র্যাশ কোর্সে যাওয়া হবে না। হ্যাঁ, আগে আপনাকে সব বিষয়গুলো নিয়ে একটু জানতে হবে আগে। জয়েন করেন, হ্যাঁ ক্লাসে জয়েন করেন, তারপরে যদি আপনি ক্র্যাশ কোর্সে যেতে চান জানালেই হবে। আমরা একাধিক কোর্স করার সুযোগ আমরা দিই। হ্যাঁ, কারণ কি আপনি পাস করলে আমরা কোর্স পাবো, সুতরাং আপনি একটা দুটা কোর্স করতে পারবেন সমস্যা একই সাথে। এখন আমি ক্র্যাশ কোর্সে কি করব নাকি আমরা নরমালটা শুরু করব? আগে নরমালটা দিয়ে শুরু করুন, তারপর যদি দেখেন যে না আপনি মোটামুটি সবই পারছেন, তখন আপনি যদি মনে করেন যে ক্র্যাশ কোর্সে করবেন, দুটাই একসাথে করতে পারবেন সমস্যা। দুইটা কি একসাথে পসিবল আমার? হ্যাঁ পসিবল। এটা কি মানে 9:30 থেকে একই টাইমে না? না একই টাইমে না, দুটো টাইমে হয়। এটা 8টা থেকে হয়। ও ঠিক আছে, ঠিক আছে, ওকে আসসালামু আলাইকুম। আজাদ ভাই যদি থাকে, মেহেদি ভাই যদি থাকে বলতে পারেন। হ্যাঁ, ওকে, আশা করা যায় যে আর কোনো কোশ্চেন নাই। তো আমরা এই পর্যন্তই শেষ করছি আজকে ক্লাসটি। সবাই সময় দেওয়ার জন্য আপনাদেরকে থ্যাংক ইউ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।